আমাদের সকলের, আপনাদের সকলের কাছে আমার কাছে থাকে এবং বেশিরভাগই কাপিটা হয়ে উঠেছে। আমি কাপিকে অনুরোধ করবো এখানে এসে তুমি ছড়িয়ে আপনাদের সবাইকে নমস্কার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ বিশেষ করে তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। বিভাগীয় প্রধান এবং অন্যান্য শিক্ষক যারা আছেন তাদের সবাইকে যথাযোগ্য শ্রদ্ধা সম্মান জানিয়ে, এবং অন্য বিভাগেরও কেউ কেউ আছেন, ছাত্ররা আছে, তাদের সবাইকে ভালোবাসা প্রীতি জানিয়ে আমি কয়েকটা কথা বলবো। আর গোড়াতে কৌশিকদা যেসব কথা বলেছেন ওগুলো একদম আপনারা ভরসা করবেন না কোনোভাবে। আমার যে কথা বলার শিরোনাম সেইটে আপনারা জানেন একটু অস্পষ্টই বটে, মানে শিরোনাম থেকেই খুব সোজা সাপটা বুঝতে পারা যাচ্ছে না যে এক্স্যাক্টলি কি আমি বলতে চাইছি। দু তিন রকম সম্ভাবনা হতে পারে। একদিক থেকে দেখলে আমিও যে খুব একদম নিশ্চিত করে আপনাদেরকে প্রথমেই বলতে পারবো যে এইটাই আমার মূল বলার বিষয়, তাও নয়। কারণ সত্যি সত্যি এই শিরোনামের দুটি তিনটি শব্দের মধ্যে এক ধরনের যাকে বলে অস্পষ্টতা আছে, মানে একাধিক অর্থ হতে পারে, সম্ভাবনা হতে পারে, এরম আছে। বিশেষ করে অপরানুভূতি এই শব্দটা, এটাকে কিভাবে আমরা পড়তে পারি? অপরানুভূতি এর মধ্যে তো বোঝাই যাচ্ছে অপর আছে, তার সঙ্গে অনুভূতি জুড়ে দেওয়া হয়েছে। এরকম কোনো শব্দ আমি জানি না। আমি তো প্রথমে এটা বলে রাখা দরকার গোড়াতে যে আমি আপনাদের সামনে খুবই একটা স্পর্ধা নিয়ে কথা বলছি। খানিকটা অন্যায় স্পর্ধায় বলা যেতে পারে যে আমার কোনো দর্শনের বা ফিলসফির অ্যাজ এ হোল আমার কোনো ট্রেনিং যাকে বলে তা নেই। আপনাদের এলাকাতে আমি একেবারেই বহিরাগত, যদিও বহিরাগত শব্দটা ইদানিং যে অর্থে ব্যবহার হচ্ছে ঠিক সেই অর্থে আমি বলছি। আমি এই অর্থে বলতে চাইছি যে আপনাদের মতন এই গোটা ডিসিপ্লিনকে, বিষয়টিকে ভেতর থেকে নিরন্তর চর্চার মধ্যে দিয়ে দেখার সুযোগ সৌভাগ্য আমার হয়নি। সেই দিক থেকে দেখতে গেলে আমি খানিকটা আপনাদের গোটা যে বসত তার বাইরে আশেপাশে খানিকটা ঘোরাঘুরি করার চেষ্টা, এবং সেখান থেকে এক ধরনের এনগেজমেন্ট যাকে বলে সেইটে তার ঘটার চেষ্টা হয়। আপনারা শুনলেই বুঝবেন আমার কথা যে কোনো প্রাতিষ্ঠানিক ট্রেনিং যাকে বলে বা কোনো বিশেষ মেথডোলজি যাকে বলে সেসবের কোনো ধার কাছ দিয়ে যেহেতু আমার যাওয়া নেই, তার ফলে আপনাদের অনেকেরই মনে হবে যে আমি হয়তো আমি খুবই পুরনো, প্রায় নিষ্পত্তি হয়ে যাওয়া, সকলেই জানে বোঝে এইরকম কতগুলি প্রশ্ন আপনাদের সামনে রাখছি। যেসব প্রশ্নের উত্তর দর্শনের সাধারণ ছাত্র, শিক্ষকরা তো বটেই, সাধারণ ছাত্রের কাছেও আছে, আগে থেকেই আছে। এসব কথা তুললেই তারা টকটক করে বলতে পারবেন যে এইটা একটা প্রশ্ন হলো, এই তো এখানে অমুক দার্শনিকের অমুক বইতে কিংবা তার তমুক টিকাতে বা ভাষ্যতে এর উত্তর তো দেওয়াই হয়ে গেছে, সেরকম মনে হতে পারে। কিন্তু তা সত্ত্বেও সাহস করে খানিকটা এই বিষয়ে কথাবার্তা তোলার, প্রশ্ন তোলার চেষ্টা করছি খানিকটা এই কারণে যে এই ভুল প্রশ্নগুলোর মধ্যে দিয়েও, অসম্পূর্ণ অর্ধ জানা প্রশ্নগুলোর মধ্যে দিয়েও এক ধরনের ডায়ালগ তৈরি হতে পারে, যাতে আপনাদের হয়তো কোনো উপকার হবে না, কিন্তু আমার অন্তত পক্ষে বা আমার মতন যারা দর্শন বিষয়ে খুবই প্রীতি এবং ভালোবাসা এবং শ্রদ্ধা রাখেন তাদের খানিক উপকার হতে পারে। ফলে এটা নামেই একটা বক্তৃতা, আসলে এটা একটুখানি ধাক্কা দিয়ে টোকা দিয়ে দেখার একটা চেষ্টা, যেখানে সত্যিকারের কিছু শেখার সুযোগ আমার থাকে। ফলে আমার এই বক্তৃতার মধ্যে দর্শনের কথাবার্তা কিছু কিছু থাকবে বটে, খুবই অনধিকারীর মতনই থাকবে, কিন্তু অনেকখানি জুড়ে থাকবে সাহিত্যের বেশ কিছু প্রসঙ্গ, যেখানে মূলত কবিতায় নানা কালের, হাল আমলের এবং পুরনো আমলের কবিতায় যেভাবে কিছু কিছু এই সংক্রান্ত প্রশ্ন, এই শিরোনামে যে আমরা বলতে চাইছি সে সংক্রান্ত প্রশ্ন কিছু উঠে এসেছে।
আর শেষ পর্যন্ত আমার একটা যাওয়ার চেষ্টা থাকবে, আশা করি সেখানে গিয়ে উঠতে পারবো, যে এই যাকে আমি অপরানুভূতি বলছি, কাকে বলছি একটু পরে বুঝিয়ে বলছি, সেই অপরানুভূতি আসলে মানুষের একটা অতি প্রয়োজনীয় আহ, ব্যাপার, ব্যাপারই বলছি আপাতত, খুবই তাৎপর্যপূর্ণ, খুবই জরুরি একটা ব্যাপার, কিন্তু একই সঙ্গে একটি অসম্ভব ব্যাপারও বটে। এই দুটোই একসঙ্গে আমি উল্লেখ করতে চাইবো, দরকার এবং অসম্ভব। তো আগে আমি অপরানুভূতি কথাটাকে কিভাবে পড়তে চেষ্টা করছি সেটা একটুখানি আগে 1-2 মিনিটে বলি, তারপরে আমার মূল প্রশ্নের মধ্যে ঢুকবো। বুঝতেই পারা যাচ্ছে অপরানুভূতি তিনটে ভাবে এই শব্দটাকে ভেঙে চুরে দেখা সম্ভব, বা আরো হয়তো সম্ভব, আমি এই 3 ভাবে দেখার চেষ্টা করছি। এক হচ্ছে, যদি এভাবে সাদা সাপটা ভাঙি, যে অপরানুভূতি হচ্ছে অপরের জন্য অনুভূতি। একটা জন্য প্রশ্ন আছে, আমি যাকে অপর মনে করি তার জন্যে আমার কি ধরনের অনুভূতি হয়। 2 নম্বর হচ্ছে অপর বিষয়ক, অপর কেন্দ্রিক। এই অপর, ও আমার থেকে আলাদা, ওর সঙ্গে আমার এই অপর আমির সম্পর্ক, এই হিসেবে যদি অপরটিকে গ্রহণ অথবা বর্জন অথবা প্রত্যাখ্যান যাই হোক না কেন, রেসপন্স যাকে বলে, অপর বিষয়ক যে রেসপন্স, সেইটাকেও অপর অনুভূতি হিসেবে আমি চিহ্নিত করতে পারি। আর তৃতীয়ত, যেটা আমার প্রধান এখানে উদ্দেশ্য, এই প্রথম দুটোর কথা তত নয়, সেই প্রধান উদ্দেশ্যটা হচ্ছে এই, যে অপরের জন্য বা অপর বিষয়ক এই দুই নয়, তার বাইরে অপর যে অনুভূতি গ্রহণ করেন, অপর যে অনুভূতির মালিক, অপর যে অনুভূতির রক্ষাকর্তা, গ্রাহক, যেদিক থেকে যায় না কেন, সেইটা আমি কখনো টের পেতে পারি কিনা। যাকে সাদা বাংলায় আমরা অনেক সময় খুব লুজলি এই শব্দ নিয়ে অনেক মোটা মোটা বইপত্র হয়েছে, তর্কাতর্কি হয়েছে, অনেক আলোচনা হয়েছে, সবাই একমত হননি, খুবই কম লোক একমত হয়েছেন। জ্ঞান চর্চার এটা একটা খুবই বড় বৈশিষ্ট্য, যে কিছুতে একমত হওয়া যায় না, ভিন্ন মত হওয়ার মধ্যে দিয়ে জ্ঞান চর্চার একটা এগোনো হতে থাকে। তা নাহলে আপনারা তো সবাই জানেন যে এত এত যে সমস্ত দার্শনিক মত পথ স্কুল ইত্যাদি সব আছে, তারা তো একে অপরের সঙ্গে নানা সময় নানা ঝগড়া করেছেন। বৌদ্ধদের সঙ্গে নৈয়ায়িকদের ঝগড়া, পূর্ব মীমাংসার সঙ্গে উত্তর মীমাংসাবাদীদের নানা ধরনের তর্ক, সাংখ্যের সঙ্গে অন্যান্য যে সমস্ত স্কুল অফ থট তাদের নানা রকমের বিতর্ক। তো সেসব বিতর্কের পরে সব কি নিষ্পত্তি হয়েছে? এই 6টি আস্তিক দর্শন বলে যাদেরকে আমরা জানি, তাদের মধ্যেকার নানা বিতর্কের নিষ্পত্তির শেষে কি আমরা এই সিদ্ধান্ত করেছি যে ঠিক আছে বাকি 5টা ভুল, এইটা হচ্ছে আদত ঠিক, বাকি সব ডিসকার্ডেড? হয়নি, তা তো করিনি। আমরা সবগুলোকেই রেখেছি, সবগুলোকেই পড়ছি। এবং এও ঘটনা যে কোনো কোনো বিষয়ে কোনো কোনো মানুষ নিশ্চিতভাবে এই বিষয়ের প্রতিপক্ষের যুক্তি কি তা পরিপূর্ণভাবে জেনে আত্মস্থ করে দরকার মতো সেটাকে রিপ্রোডিউস করবার পূর্ণ যোগ্যতা রেখেও তাকে শেষ পর্যন্ত গ্রহণ করেননি, অন্য মতেই স্টিক করে থেকেছেন। বিজ্ঞানের ক্ষেত্রেও কতকটা তাই, সবটা নয় কিন্তু অনেকটা তাই। তার ফলে শেষ পর্যন্ত চূড়ান্ত নিষ্পত্তি হয়ে একটা টিকে আছে মত, বাকি সব বাতিল হয়ে গেছে, নাকচ হয়ে গেছে। এইটা সচরাচর আমরা তেমন করি না। তো একই রকম এই ক্ষেত্রেও যে আমরা বলতে চাইছি, বুঝতে চাইছি যে অপরের যে অনুভূতি, অপর যা বোঝেন অন্য বিষয় সম্পর্কে, সেইটা আমি বুঝি কি, কতটা বুঝি, কতটা অনুভব করতে পারি, কতটা সম্ভব, যাকে আমরা সাদা বাংলায় এমপ্যাথি বলে অনেক সময় চালানোর চেষ্টা করি। এবং অনেক সময় এমপ্যাথি তার পক্ষে দাঁড়ায়, কখনো কখনো তার বিপক্ষেও কেউ কেউ দাঁড়ান। হ্যানা অ্যারেন্টের মতন বিখ্যাত চিন্তাবিদ, ভাবুক, তার বিভিন্ন লেখায় এমপ্যাথি বিষয়ক রাজনীতির ডিসকোর্সের ক্ষেত্রে এমপ্যাথির প্রয়োজনীয়তা, প্রাসঙ্গিকতা বিষয়ক কথা বলেন। আবার তিনি গোটা পৃথিবীতে এই ভয়ঙ্কর যুদ্ধোন্মাদনা এবং ধ্বংসকার্য ইত্যাদি দেখবার পরে এরকম আশঙ্কাও প্রকাশ করেন, ঠিক এক্স্যাক্টলি এই বাক্যে নয় কিন্তু কাছাকাছি রকমের আশঙ্কা, যে এই সভ্যতার খুবই দুর্দিন এসে পৌঁছচ্ছে যখন মানুষ তার এমপ্যাথির বোধ কার্যত সম্পূর্ণ শেষ করে দিচ্ছে, নিঃস্ব করে দিচ্ছে। অথচ এই হ্যানা অ্যারেন্টই শেষ পর্যন্ত দেখান অন্য অন্য
ওর লেখাতে, যে কেন এমপ্যাথির ধারণা শেষ পর্যন্ত বিশেষ করে পলিটিক্যাল ডিসকোর্সে, পলিটিক্যাল স্ফিয়ারে খুবই বিপজ্জনক হয়ে উঠতে পারে। তো তার ফলে এই নানা ধরনের বিপরীত ধর্মী চিন্তা আমি দু একটা জায়গা আপনাদেরকে দেখাবো পড়ে, যে কি কি ধরনের প্রশ্ন এমপ্যাথির ধারণাকে নিয়ে হয়ে আছে পৃথিবীতে, এখনো চলছে তার চর্চা, ভবিষ্যতেও চলবে। নানা ধরনের দর্শনের স্কুল তাকে গ্রহণ করার, প্রয়োগ করার চেষ্টা করেন। সাহিত্যিকেরা আর এক রকম ভাবে করেন। এমপ্যাথির প্রাথমিক ধারণা যখন প্রথম বিদ্যা চর্চা, জ্ঞান চর্চার মহলে এসে আবির্ভূত হয়েছিল, তখন তার একটা বড় অংশই কিন্তু জুড়ে ছিল মূলত সাহিত্য, শিল্প তাকে কেন্দ্র করে, মূলত ইস্থেটিক্সের আলোচনায় বা পর্যালোচনা। সেটা নিয়ে পরে আমরা কথা বলছি। তাহলে আমার মূল বলবার কথা হচ্ছে যে অপরানুভূতির বাসনা, এইটে এই অর্থে আমরা অতএব বলছি যে আমার দৃষ্টিতে যিনি অপর, তার যাবৎ অনুভূতির অধিকার বা তাকে টের পেতে পাওয়ার যোগ্যতা, এইটা আমার কতটা আদৌ আছে কিনা। আর তার সঙ্গে জুড়ে রাখবার চেষ্টা করেছি এই শিরোনামের প্রথম একটা অংশে, যেটাও ইকুয়ালি মিসলিডিং এবং অবস্কিওর, অস্পষ্ট বলে মনে হতে পারে। সেটা হচ্ছে আমির কারাগার। এও খানিকটা এক্সপ্লেন করা দরকার। খুব সংক্ষেপে এক দুই লাইনে প্রথমে বলবার চেষ্টা করি আমির কারাগার বলতে আমি কি বলতে চাইছি। আমি কথাটা বাংলায় যেরকম ভাবে দুম করে ব্যবহার করা যায়, এর এর ঠিক এক্স্যাক্টলি প্রতিশব্দ অন্য ভাষাতে সবসময় একরকম ভাবে হবে না। কিন্তু তবুও খানিকটা যদি এই অর্থে আমরা দেখার চেষ্টা করি যে আমি কথাটাকে কখনো কখনো সিম্পল সোজা সাপটা আই বলে চিহ্নিত করা হয়েছে, কখনো সেলফ বলে চিহ্নিত করা হয়েছে, সংস্কৃতে আত্মন বলে কখনো কখনো বলা হয়। তো এই সব মিলেমিশে আমি কথাটা বাংলায় আমরা এই তিনটে প্রসঙ্গেরই প্রতিশব্দ হিসেবে ব্যবহার করে থাকি। সবসময় ব্যবহার করা উচিত। খুব কড়া একটা ফিলসফিক্যাল ডিসিপ্লিনের মধ্যে, চর্চার মধ্যে থাকবার সময় ব্যবহার করতে গেলে কি কি বিপদ হতে পারে সেসব নিশ্চয়ই আমাদের স্মরণে রাখবে। কিন্তু ফিলসফির চৌহদ্দির একটু বাইরে থেকে দাঁড়িয়ে এ কথা বললে আশা করি আপনারা মার্জনা করবেন যে আমি কথাটা বাংলায় সাধারণভাবে এই নানান অর্থে প্রয়োগ করার একটা রেওয়াজ আছে। তো এটা কি করে কারাগার বা আমির কারাগার বলতে আসলে কি বলতে চাই? আমি নিজেই কারাগার তৈরি করে এই অর্থে বলছি, নাকি আমি একটি কারারুদ্ধ অবস্থায় থাকে এইটা বলছি? আমির বোধ এইটে যখন মানুষ টের পায়, কি করে পায় সেটা একটা খুবই জটিল গুরুত্বপূর্ণ প্রশ্ন। সব মানুষই কি আমি বোধ কি সব মানুষ মাত্রই একই রকম ভাবে অনুভব করেন, টের পান? বা যখন পান কেউ, যদি পান, তাহলে তিনি সেই টের পাওয়ার মুহূর্তটিতে কিভাবে তার এই আমিটিকে রচনা করেন অথবা পান অথবা অনুভব করেন? মুক্ত আমি হিসেবে না আটকা পড়া আমি হিসেবে? তিনি যে আমির সঙ্গে তার সাক্ষাৎকার বা তার ধারণা হয়, সেই ধারণাটি কি শেষ পর্যন্ত একটা বদ্ধতার ধারণা, ছটফট করছি, হাঁসফাঁস করছি, নিঃশ্বাস নিতে পারছি না, এইরকম ধারণাতে কি তার আমি সাক্ষাৎকার হয়? নাকি যখন তিনি আমির অনুভব হয় তার আদতে সত্যি সত্যি, তখন তিনি একটি মুক্তি, পরম মুক্তি, লিবারেটেড, এই একটি অনুভূতিতে গিয়ে পৌঁছন? কেমন এইটা? তো এই দুরকম প্রশ্নই আছে, দুরকম কথাই আছে। আপনারা, আবারও বলি, যারা দর্শনের এলাকায় ঘোরাফেরা করেন তারা জানেন বহু দার্শনিক স্কুল তারা শেষ পর্যন্ত এই লিবারেশন অফ আমি, যাকে বলে আমি পূর্ণ মুক্তি, তার চেষ্টা করেছেন, তার রাস্তা দেখাবার কথা ভেবেছেন, তার উপায় বাতলেছেন। সেটাই যে মানুষের জীবনের শ্রেষ্ঠ একটি কাজ, সেটাকে প্রতিষ্ঠা করবার জন্য নানান তর্ক যুক্তি প্রসঙ্গের অবতারণ করেছেন। তো আমার প্রধান বক্তব্য এখানে অতএব এই শিরোনামটিকে একসঙ্গে জুড়লে এরকম দাঁড়াবে যে আমাদের যে আমি বোধ, তা আমার প্রপোজিশন যে আমার আমি বোধ সাধারণভাবে একটি বদ্ধতার সঙ্গে অনিবার্যভাবেই, একটি বদ্ধতার বোধ দিয়েই তা অনিবার্যভাবে শুরু হয়। এবং সেই বদ্ধতার বোধ, তার থেকে পরিপূর্ণ মুক্তি পেতে গেলে নানান ধরনের যৌগিক কিংবা সুফি বা কোনো থিওলজিয়ান বা এই ধরনের সংলগ্ন কোন কোন ধরনের দার্শনিক প্রবক্তা যারা, দর্শনের প্রবক্তা যারা, তারা যেই পথই বাতলান না কেন, অনেক রাস্তা উপায়ের কথা তারা বলেন, ভবিষ্যতেও বলবেন। কিন্তু একটি গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে এই যে আমির এই কারামুক্তি সেইটি সম্ভব যদি অপরানুভূতির বাসনায় তিনি একই সঙ্গে এসে উপস্থিত হন। এবং এটাও একেবারে গোড়াতেই বলে রাখা দরকার, আমার প্রপোজিশন এও তার সঙ্গে সঙ্গে, যে এই বাসনা একটি অসমাপ্ত ঘটনা। এই বাসনার কোনো পরিপূর্ণ তৃপ্তি
চূড়ান্ত সিদ্ধি এইটা সম্ভব হয়। এই হচ্ছে আমার শিরোনামের প্রাথমিক একটা যে উপরের আবছা যে অংশ, সেটাকে খানিকটা কাটিয়ে যতটা হাজির করতে পারছে। আমি আমার এই কথার যে 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 অনুভূতিগুলির কথা, যে ভাবনাগুলির কথা বললাম গোড়াতে, তার প্রমাণ হিসেবে আমি কয়েকটি লেখার প্রসঙ্গ তুলব। কয়েকজনের লেখা, কোন কোন কবি আপনারা সবাই তাদের কথা জানেন। কখনো একটু রবীন্দ্রনাথের দু একটা গানের কথা বলবো, কোন কোন ক্ষেত্রে একটু জীবনানন্দের একটা দুটো লাইনের কথা বলবো, শক্তি চট্টোপাধ্যায়ের একটা দুটো লাইন বলবো, পড়বো। বিদ্যাপতির একটা পদ, তার একটুখানি অংশ পড়বো। আর প্রসঙ্গত তুকারাম, 17 শতকের মারাঠি ভাষার বিখ্যাত সন্ত কবি বলে চিহ্নিত, তার অজস্র চমৎকার সমস্ত রচনা আছে। সেই তুকারামেরও কোনো কোনো দু একটি রচনার থেকে বাংলা তর্জমা আপনাদের কাছে পড়ে শোনাবো, এইটা বুঝবার জন্য যে এই সব লেখাতে, যাদের কথা আমি পড়বো তাদের লেখাতেই এই দুটি প্রসঙ্গ, এক কারামুখ রুদ্ধ, বদ্ধ, আটকে পড়া, আশপাশ করতে থাকা আমির একটি আবিষ্কার, একটি বিশেষ অনুভূতি, বিশেষ মনোভাব, তা প্রকাশ পেয়েছে। আর দুই, তার সঙ্গে সঙ্গে অপরানুভূতির আকাঙ্ক্ষা, যে ওর মনের মধ্যে কি আছে সেইটে ওর মতো করে বুঝবার আকাঙ্ক্ষা, এইটাও কিভাবে এই লেখকদের মধ্যে, কবিদের মধ্যে মাঝে মাঝে উঠে এসেছে। আমি আপনাদের কাছে শুরুতে যে দু একজনের কথা প্রথমে বলি। ধরুন আমি দু একটা গানের কথা বলবো, রবীন্দ্রনাথের গান। আর একেবারে শেষের দিকে আমি চৈতন্য চরিতামৃত, তাতে উদ্ধৃত একটি বিখ্যাত, খুবই বিখ্যাত, বাংলার ছাত্র যারা এখানে আছেন তারা এসব মাস্টার ডিগ্রিতে বা অনার্স লেভেলে এই টেক্সট তারা পড়েন, তারা তাদের কাছে বেশ পরিচিত। যদি বাংলার বাইরের কেউ থাকেন তাহলে তাদের কাছে হয়তো কিছু কিছু লোকের কাছে অপরিচিত মনে হতে পারে, কিন্তু খুবই জরুরি বা গুরুত্বপূর্ণ একটা একটা রচনাংশ, যেটা মূলত চৈতন্যদেবকে কেন্দ্র করে রাধা এবং কৃষ্ণের তত্ত্ব তাকে সামনে রেখে রচিত হয়েছিল এবং ব্যবহৃত হয়েছিল। সেই চৈতন্য চরিতামৃতে উদ্ধৃত বিখ্যাত শ্লোকটির কথা আমি আপনাদের কাছে পড়ে শোনাবো এবং দেখাতে চেষ্টা করব যে ভারতীয় সাহিত্যে সম্ভবত, আমার জানা মতে এর আগেও অন্য থাকতে পারে, নিশ্চয়ই হয়তো আছেন, কিন্তু আমার পড়ার যে ধরন তাতে এইটাই প্রথম এমন একটি রচনাংশ, এমন একটি আন্ডারস্ট্যান্ডিং যা প্রথম এত, যে অর্থে আমি আজকে অপরানুভূতির কথা তুলছি, সেই কথাটিকে একটি তাত্ত্বিক পরিসরে প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা করেছে। এবং চমকপ্রদভাবে সেই সেই প্রচেষ্টা কাব্যের মধ্যে চৈতন্যদেবকে সামনে রেখে সেই প্রচেষ্টাকে তিনি কৃষ্ণদাস কবিরাজ এবং স্বরূপ দামোদর, তাদের প্রসঙ্গ মাথায় রাখলে বুঝবো যে সেই চৈতন্যদেবকে সামনে রেখে, রাধা এবং কৃষ্ণের কাহিনী আখ্যান তাকে সামনে রেখে একটা এমন আশ্চর্য মোচড় দিয়েছিলেন তারা রাধা কৃষ্ণের আখ্যানকে, যাতে মানব হৃদয়ের বহু প্রাচীন, বহুদিনের পুরনো এই আকাঙ্ক্ষাটি ধরা পড়ে গেছে। এবং সেই আকাঙ্ক্ষাটিকে তারা স্থাপন করেছিলেন, বুঝতেই পারছেন, রাধা এবং কৃষ্ণ, মূলত কৃষ্ণেরই কথা বলা উচিত, কৃষ্ণের আকাঙ্ক্ষা হিসেবে। তিনি কৃষ্ণ কথা লিখছেন, তিনি কৃষ্ণ ভক্ত, তিনি চরম পরম ঈশ্বর বিশ্বাসী, তিনি চৈতন্যদেবকেই কৃষ্ণের একটি বিশেষ রূপ বলে, চেহারা বলে, আকার বলে, স্বয়ং কৃষ্ণ বলেই রাধার বলা উচিত মনে করেন। ফলে তাঁর আস্থা এবং বিশ্বাসের জায়গা থেকে তিনি ওই কথা তুলেছিলেন। আমরা যদি আজকে ওই গোটা টেক্সট থেকে ওই অংশটুকুকে তুলে নিই, তাহলে এটা দাবি করতে পারি যে এই আকাঙ্ক্ষাটি কেবল কৃষ্ণেরই নয়, এই আকাঙ্ক্ষাটি ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ আস, প্রতিটি মানুষের আকাঙ্ক্ষা হিসেবে স্থাপন করা যায়। এ কথা তো আপনারা অনেকেই নিশ্চয়ই মানবেন, কেউ কেউ দ্বিমত পোষণ করবেন। সসম্মান সেই দ্বিমত সম্পর্কে সম্মান রেখেই আমি বলছি যে আমাদের সমস্ত ঈশ্বর পরিকল্পনা, দেবতা পরিকল্পনা, সে সবই, আমার তো অন্তত পক্ষে তাই মনে হয়, যে আমাদের মানব অভিজ্ঞতার জগৎ থেকেই সংগৃহীত, আহরিত। আমাদের সব ঈশ্বরের কল্পনা, সব মানব অভিজ্ঞতার যে পরিসর, তার যে ভান্ডার, তার যে মাপ, সেই মাপের যে পরাকাষ্ঠা, সেই মাপের যে শ্রেষ্ঠ সম্ভাবনা, সেই থেকেই আমরা, তার ভিত্তিতে আমরা আমাদের ঈশ্বর পরিকল্পনা করি। ফলে কৃষ্ণ যে আকাঙ্ক্ষার কথা বলেছেন ওখানে,
কৃষ্ণদাস কবিরাজের মারফত। সেই আকাঙ্ক্ষার কথাটি তো কৃষ্ণ তার আগে, স্বরূপ দামোদরের আগে অন্য যে সমস্ত কৃষ্ণ কথা কেন্দ্রিক পুরাণ কিংবা কৃষ্ণ কথা কেন্দ্রিক অন্যান্য যে সমস্ত শাস্ত্র টেক্সট, তাতে তো এই আকাঙ্ক্ষার কথা আগে কখনো উত্থাপিত উচ্চারিত হতে দেখি না। এটা তো চৈতন্যদেব পরবর্তী সময়ে চৈতন্যদেবকে সামনে রেখে যে বিশেষ দার্শনিক প্রকল্প বা বয়ান গড়ে উঠছিল, ওই পুরনো কৃষ্ণ কথাকে ভিত্তি করে ব্যবহার করে একটি নতুন কন্ট্রিবিউশন যাকে বলা যেতে পারে, সেইটাই এই কথাটি কৃষ্ণের উপরে আরোপ করল। এই এক্স্যাক্টলি এই আকাঙ্ক্ষাটি পূর্ববর্তী কবিরা, দার্শনিকেরা, শাস্ত্রকারেরা এই কথা বলেন। এমনকি শ্রীমৎ ভগবত গীতা, যেখানে কৃষ্ণ এত সমস্ত কথা বলেন, তাতেও এই যে আকাঙ্ক্ষার কথা আমরা বলবো, অপরানুভূতি, সেটার কথা সেখানেও নেই। ফলে চৈতন্য চরিতামৃত এবং স্বরূপ দামোদর, এই দুজনকেই আমি আপাতত এইটার এই দিক নির্দেশক বলে চিহ্নিত করতে চাইছি। এবং এই বিশেষ মানব আকাঙ্ক্ষা ইনিশিয়েটেড হয়েছে ওই কৃষ্ণের মুখ দিয়ে, তাঁর আকাঙ্ক্ষা হিসেবে। কেউ এ কথা বলতে পারি আমরা, যে আমরা যদি মনে করি যে আমরা সকলেই কৃষ্ণের অংশ, যদি এই থিওরি অনুযায়ী, এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী মনে করি আমরা চিৎকণ। চিৎকণ একটি পারিভাষিক শব্দ, সাদা বাংলায় খুব সংক্ষেপে বললে এই দাঁড়াবে যে কৃষ্ণ চিদ স্বরূপ হলে প্রতি জীব তারা তার কণা, খুবই ক্ষুদ্র ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণার অংশ বহন করে। তো সেই কৃষ্ণের যে আকাঙ্ক্ষা, তা চিৎকণ জীবেরও আকাঙ্ক্ষা হতে বাধ্য। সেই যুক্তিতে আমরা কৃষ্ণদাস কবিরাজের বই থেকে ওই শ্লোকটিও আমাদের কথার শেষের দিকে উদ্ধার করবার চেষ্টা করব। আমি যে গানগুলোর কথা বলছিলাম তাতে দেখব যে এই আমিকে নিয়ে, আমার অনুভূতিকে নিয়ে, সবসময় আমাকে নিয়ে নয়, আমাকে নিয়ে এটা একটা ছলের মতন কথাই আকারে থাকে। আমিকে নিয়ে বলছি, এইটা তো সবসময় গানের দার্শনিক ডিসকোর্সের মধ্যে কথা বলতে পারি বটে, কিন্তু গানে, কবিতায়, নাটকে, গল্পে আমিকে নিয়ে কথা বলা তো খুবই মুশকিলের কথা। ফলে সেখানে আমাকে নিয়ে কথা বলতে, যদিও দুটো বিষয় ঠিক হুবহু এক নয়, কিন্তু এটা বুঝতে পারা যাবে যে আমাকে নিয়ে কথা বলার ভেতরে কোথাও একটা ঘাপটি মেরে আমিকে নিয়ে কথা বলাও থাকে। যেমন ধরা যাক, এই যে দুটি বিখ্যাত গানের কথা আমি আপনাদের কাছে বলি, একটা 1914 সালে লেখা, একটা 1926 সালে লেখা, 14 অক্টোবর আর 26 সেপ্টেম্বরে। বিখ্যাত গান রবীন্দ্রনাথের। এরকম আরো 50টা গান আপনারা কাছাকাছি উদ্ধার করে আনতে পারেন, তুলে আনতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমি এই দুটো গানের কথা বিশেষ করে বলছি, এটা আমাদের খানিকটা প্রসঙ্গটাকে শুরু করতে সাহায্য করবে। এমন ধরে দেখ, মেঘ বলেছে যাবো যাবো বলে, যে বিখ্যাত গান, সেই গানের কয়েকটা পংক্তি আপনাদের স্মরণে আছে, আমি আপনাদের মনে করাই একবার। যেমন ধরা যাক, এই গান এরকম বলছে, মেঘ বলেছে যাবো যাবো, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। সাগর কুল মিলে যাওয়ার পরে তার বয়ান বলে আমি কল্পনা করছি, সাগর তার সত্যি সত্যি বলেনি। সাগর বলছে বলে পার্সনিফিকেশনের যে পুরনো অলংকার হিসেবে তার পরিচয়, আপনারা খেয়াল করে দেখবেন, এই পুরনো পার্সনিফিকেশন নামক অলংকার, বাংলায় সমাশক্তি বলি, কখনো কখনো অনেক সময় সেই অলংকারের মধ্যে আসলে এক ধরনের এমপ্যাথির বীজ লুকোনো থাকে। খুবই ক্রুড ধরনের এমপ্যাথি, খুব বড় ব্যক্ত ধরনের এমপ্যাথি নয়। আমি গাছের সঙ্গে গাছ, আমি নদীর সঙ্গে নদী, আমি মাটির সঙ্গে মাটি, আমি ফলের সঙ্গে ফল, এই করতে করতে শেষ অবধি পৌঁছে আমরা সাধারণভাবে প্রকৃতি প্রেম প্রেম বলে আমরা এটাকে চালাবার চেষ্টা করি, সর্বপ্রাণবাদ তার সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা করি কখনো কখনো। কিন্তু তলিয়ে দেখলে বুঝতে পারা যাবে যে এই সব যার সঙ্গে যা বলে আমি দাবি করছি, আমি অমুকের সঙ্গে আমি, তমি, তুমি, সে, সেই দাবির মধ্যে এই বাসনাটুকু আসলে খুব ক্রুড আকারে থাকে, যে আমি ওটা হলাম। কি করে বুঝবো যে আমি ওটা হলাম? না, তার ব্যাখ্যা কবিতায় উপস্থিত থাকেন। দার্শনিকেরা এসে এখানে হামলে পড়বেন, তার্কিকেরা, দার্শনিক হওয়ার দরকার নেই, কুতার্কিকেরা, তারা এসে হামলে পড়লে যে কি করে এরকম হবে, তুমি শরীরে হবে না অন্য কোনো ভাবে হবে, মনেই যদি হবে তো তোমাকে তো স্বীকার করতে হবে, তাহলে ওখানে ওরও একটা মন নামক পদার্থ আছে। আর মন এক হয় বা কি, কাকে বলে, কি তা জিনিস। তো সেই সমাশক্তি কিংবা পার্সনিফিকেশন যাই বলুন না কেন, সেই অলংকারের প্রসঙ্গগুলোকে এভাবে আপাতত ছুঁয়ে দিয়ে আমরা সরিয়ে রাখছি। কিন্তু এটুকু শুধু বলছি, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই, এটা সাগরের পরিকল্পনা। কিন্তু এটা ছোট্ট কুতার্কিকের প্রশ্নের মতন প্রশ্ন এরকম দাঁড়াবে, সাগর যদি বলে যে আমি তো আর নাই, তাহলে এই কথাটা বলছে কে? সাগর যখন বলছে আমি আর নেই, তখন কি সাগর সাগর আছে? সাগর যদি নাই থাকে,
তাহলে সাগর বলে এই কথাটারই বা মানে কি? আর যে সাগর সাগর না থাকলেও যে বলছে আমি আর নেই, তো সেটা ভরপুর আছে। তাহলে সেই আমি নিশ্চয়ই তখন বলছে যে এর আগে যে আমিটা ছিলাম এখন সেই আমিটা আর নাই। এটা বলছে নিশ্চয়ই। কিন্তু তাহলে এই আমিটা, যে আমিটা বলছে আমি তো আর নেই, সাগর আকারের আমি নেই, তাহলে এটাও স্বীকার করে নিতে হবে তো যে এই দ্বিতীয় স্তরের যে আমি, যে এখন আর সাগর নেই, সে প্রথম স্তরের আমিটিকে খানিকটা মনে রেখেছে। তা নাহলে সে বলবে কি করে আমি তো আর নেই? ফলে ওই আমি বোধ তার সম্পূর্ণ লুপ্ত হয়ে যায়নি। তাহলে এখনকার যে আমি, যে বলছে আমি আর সাগর আকারে নেই, এই আমির, আমি নামক বক্তাটির মধ্যে এখনকার আমিও আছে আর আগেকার আমি বোধও খানিক আছে। তা নাহলে তার পক্ষে বলাই সম্ভব না আমি তো আর নেই। কিন্তু এই কুতার্কিকের মতো প্রশ্নের দিকে আমি যাচ্ছি। আমি শুধু এটুকু বলছি যে এই আকাঙ্ক্ষাটা দেখুন খেয়াল করে, নজর করে, যে আমি আর নেই এই কথাটা কেন সাগরকে এটা বলতে হচ্ছে, বা এটা বলার মধ্যে সাগরের কি একটু মন খারাপ হচ্ছে? আমি হারিয়ে গেছি, আমি নষ্ট হয়ে গেছি, আমি আমি চুলোয় গেছি, উচ্ছন্নে গেছি, মুছে গেছি, লুপ্ত হয়ে গেছি, তাতে কি তার বেদনা, বিষাদ, খারাপ লাগা, নাকি আল্লাহ? এই গানেরই আরেক দুটো লাইনের কথা আপনাদের চোখে পড়তে পারে, যেখানে রবীন্দ্রনাথ আর থাকতে না পেরে এই সাগর, মেঘ ইত্যাদির কথা বলতে বলতে এবারে শেষ পর্যন্ত সাগর কিংবা মেঘ বা ইত্যাদির মেটাফরত্ব, এরকম কোনো বাংলা নেই কিন্তু আমি বানালাম, আশা করি আপনারা অনুভব করছেন, মেটাফরত্বকে সরিয়ে রেখে এবার সরাসরি সামনে নেমে এসে বলছেন আমি বলে মিলাই, কোট, আমি বলে মিলাই আমি আর কিছু না চাই। এই যে মিলাই আমি, এই ক্রিয়াপত্রের দিকে তাকালে একটু চোখে পড়েছে মিলাই আমিটা কি অর্থ, কোন কোন ক্রিয়ার কাল বলা হচ্ছে? এই মিলাই আমি কি আসলে বক্রভাবে বলছে মেলাবো, নাকি এটা ঘটমান বর্তমানের কথা বলছে এই মিলে যাচ্ছি, নাকি এ আসলে একটা নিত্য বর্তমানের কথা বলছে যে আমি চিরকালই মেলাতে থাকি, নাকি অতীতের কথা বলছে যে আমি মিলিয়ে গেছি, সেটা কি আমি একটা সাধারণ ক্রিয়ার এরকম ধরন দিয়ে বললাম যে আমি মিলিয়ে গেছি, এটা কি আসলে বলবার চেষ্টা করছে কোন কালের? অর্থাৎ বক্তা যখন বলছেন তখন ওই আগের আমি ঠিক কিরকম ভাবে আছে বা আদৌ আছে কিনা, কতটা আছে। কিন্তু আবারও বলছি, ওই কুতার্কিকের প্রশ্ন ছেড়ে দিয়ে আমি শুধু প্রশ্নটিকে যদি কনসেন্ট্রেট করি, কেন এইরকম একটা গানের মধ্যে রবীন্দ্রনাথের মতো লোক তিনি এই আমি নেই, আমি আর থাকবো না, আমি 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 চুলোয় যাব, উচ্ছন্নে যাব, মুছে যাব, লুপ্ত হয়ে যাব, এটাতে এক ধরনের তৃপ্তির প্রসঙ্গই বলছেন, সুখের কথাই বলছেন, খুব ভেঙে চড়ে একদম বিষণ্ণতায় সব চলে গেল, এই জায়গা থেকে তো বলছেন না। কিন্তু কেন এটা দরকার হচ্ছে তা বলা, এই সুখের, এটাকে সুখ কেন মনে হচ্ছে? আমি থাকলে কি অসুবিধা হতো, কোথায় কষ্ট হচ্ছে, নাকি এটা অনিবার্য পরিণতি, এটা যেতেই হবে, এটাই বলবার কথা। কিংবা ধরুন 26 সালে লেখা সেপ্টেম্বর মাসে আরেকটি গান, এ খুবই আপনাদের পরিচিত চেনার গান, কোনো সন্দেহ নেই, সবাই এই গান শুনেছেন, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। তো বোঝা যাচ্ছে যিনি এই কথার এই লাইনগুলি যিনি কথক, তিনি আকাশে আলোয় আলোয় মুক্তি, দুবারে আলোর দীপ্ত থেকে প্রথমেই বুঝতে পারা যাচ্ছে যে এটা একটা আনন্দেরই কথা, নিশ্চয়ই এটা ভেঙে চুরে যাওয়ার কথা নয়। কিন্তু সেই মুক্তির ধরনটা কিরকম সেই নিয়ে কথা বলতে বলতে যাবেন, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে। এই দীপ্তগুলো খেয়াল করবো, আহ্লাদ প্রকাশক দীপ্ত বোঝা যাচ্ছে, আর আলোয় আলোয়ের পরে ধুলায় এবং ঘাসে, এই তুচ্ছ অ্যাপারেন্টলি সামান্য ইশারা পর্যন্ত পৌঁছানোর পরে রবীন্দ্রনাথ কন্টিনিউ করেন এই আমার মুক্তির কথা বলতে বলতে, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে। খুবই, আবার যদি গানের যে মাধুর্য, আহ্লাদ, সুখ, তৃপ্তি, ওইগুলোকে আপাতত খানিকটা পেরসিকের মতন, অরসিকের মতন সরিয়ে রেখে দেখার চেষ্টা করি যে গানের সুরে আমার মুক্তি ভাসে, এই মুক্তিকে ভাসতে দেখছে কে? যে দেখছে সে কি মুক্তিকে মুক্তির বাইরে কোনো জায়গায় দাঁড়িয়ে ভাসতে দেখছে, নাকি সে নিজেই ভাসছে এবং ভাসমান অবস্থায় নিজেকেই সে প্রত্যক্ষ করছে? আমাকে আমি বাইরে থেকে দেখি, না ভেতর থেকে টের পাই এই মুক্তির বোধ? কিংবা তারই সঙ্গে ধুলা এবং ঘাসে দু জায়গাতেই আমার মুক্তি, এই সকল বিভিন্ন জায়গাতে আমার মুক্তির প্রসঙ্গ
কি করে সে টের পেতে থাকে? যখন আমি ধুলায় কিংবা ঘাসে টের পাই, খেয়াল করি, তখন আমি কি ধুলা হয়ে ঘাস হয়ে টের পাই, নাকি নিজেরই একটা অংশ ধুলোয় মিশতে দেখি, অথচ নিজের এই দ্রষ্টা চৈতন্যটুকুকে ত্যাগ করতে পারি না পুরোপুরি? পরের লাইনে লিখেন, আমার মুক্তি সর্বজনের মনের মাঝে। সর্বজন খুবই গোলমেলে কথা। সর্বজন মানে কোনজন? আচ্ছা, আমি প্যাঁচের দিকে যাচ্ছি না, সর্বজন বলতে একটা ভাববাচক কথাই এখানে, শব্দই এখানে ধরছি। সর্বজনের মনের মাঝে, সর্বজনের তো একটা মন হবে না, তো সকলের মনের মধ্যে আমি আমার মুক্তিটা টের পাই। কি করে আমার মুক্তি সর্বজনের মনের মধ্যে টের পাই? এই টের পাওয়ার পদ্ধতি কি? আমি কি তাদের মনের সঙ্গে মিশি, তাদের মনের মধ্যে নিজেকে দেখতে পাই, তাদের মনের মধ্যে নিজেকে অনুভব করি? কে অনুভব করে? তাদের মনের মধ্যে যদি আমি মিশেই যাই, তাহলে অনুভবকারী হিসেবে আমি কি আর অবশিষ্ট থাকি? তখন তো আমি তাদের মনের অংশ হয়ে যাওয়ার কথা, ফলে তার অনুভব হওয়ার কথা ওটা। তাহলে তার সেই মুহূর্তের অনুভব, এই যে অবশিষ্ট কোন আমি টের পাচ্ছে। দুঃখ, এ পরের অংশ, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের, আত্মই বলি, ম বলছি না, সংস্কৃত নয়, বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বন্ধি জ্বালা, জীবন যেন দি আহুতি মুক্তি আসে। এই ছোট্ট প্রশ্নটুকু রেখে আমি এখান থেকে নড়বো এবারে। জীবন আহুতি দিব মুক্তির আশায়, তো জীবন আহুতি দেওয়ার পরে যে মুক্তিটি হবে, আবার ওই একই পুরনো প্রশ্নে ঘুরপাক খাচ্ছি। সেই মুক্তির শরীরকে, সেই মুক্তির অনুভূতি কার? জীবন আহুতি দিয়ে দেওয়ার পরে সেই মুক্তিকে অনুভব করবার জন্য, টের পাওয়ার জন্য কে পড়ে থাকলো? এখন ভারতীয় দর্শনের কোন কোন স্কুল, তারা এখানে নানা রকম উত্তর হাজির করবার চেষ্টা করবেন। আমি এখানে অনুমান করতে পারি যে শেষ পর্যন্ত কোন অংশটুকু লুপ্ত হয়, আর কোন সাক্ষী চৈতন্য, কোন পুরুষ শেষ পর্যন্ত থেকে যেতে পারে, থাকা সম্ভব, তারই মুক্তির প্রসঙ্গ এখানে আভাসিত হতে পারে, নানাভাবে ব্যাখ্যা করতে পারে। কিন্তু আমরা আপাতত ওই ব্যাখ্যার দিকে, ওই ব্যাখ্যাকে একটুখানি স্থগিত রেখে, একটু একটু থামিয়ে রেখে, এই প্রশ্নগুলোর কাছাকাছি আরো দু একটা প্রশ্ন গানের বা কবিতার পংক্তি থেকে এনে দেখতে চাইবো, যে মানুষের এই মুক্তির আকাঙ্ক্ষা, এক ধরনের বেদনাবোধ, এক ধরনের লিমিটেড থাকার অনুভূতি, এসব থেকেই ভারতের দর্শনের অনেকগুলি শাখা তা পরপর উত্থাপিত হয়েছে। আমরা ছোটবেলাতেই আপনাদের মতন বিশ্ববিদ্যালয় বা কলেজ স্তরে দর্শন না পড়লেও স্কুলেও যেটুকু দর্শন পড়ানো হয়, তাতে এটুকু প্রথমে খেয়াল করানো হয় যে পশ্চিমের ফিলসফি আর ভারতের দর্শন, এই দুয়ের মধ্যে মৌলিক একটা দৃষ্টিভঙ্গিগত তফাৎ আছে। দুটোই জ্ঞান চর্চা বটে, কিন্তু তার উদ্দেশ্য এবং বেড়ে ওঠার প্রক্রিয়া দুটো ঠিক একরকম পদ্ধতিতে চলে না। ভারতীয় দর্শনের একটা বড় গুরুত্বপূর্ণ, খুবই বৃহৎ অংশ শেষ পর্যন্ত বেদনা, দুঃখ, কষ্ট ইত্যাদি থেকে লিবারেটেড হওয়ার বা তার বাইরে বেরিয়ে আসবার বাসনা তারা অনেকখানি চায়। এটাই একমাত্র তা নয়, কিন্তু অনেকগুলি গুরুত্বপূর্ণ স্কুল প্রস্থান তারা গোড়াতেই তাদের এই বাসনার কথা বলে রাখেন, যে এই দুঃখ, এই বেদনা, এই কষ্ট, এখান থেকে মুক্তি চায়, একে অতিক্রম করতে চায়, একে জয় করতে চায়। গোটা যোগ দর্শন কিংবা সাংখ্য দর্শন বিশেষ করে তারা তাদের এই অনুভূতির কথা বা এই প্রস্তাবনার কথা গোপন করেন না, গোড়াতেই সে কথা রাখেন। অন্য কোনো দর্শন প্রকাশ্যে অথবা একটু আড়াল আবডাল করে এই পার্থিব যন্ত্রণার প্রসঙ্গ থেকে কি করে বেরোনো যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এমনিতে খুব বিরাট, যে ভারতীয় দর্শন নিয়ে অনেক বই বা কথা লিখেছেন তা নয়, খুব সামান্য ছোটখাটো এদিক ওদিক যেসব কথা লিখেছেন, তার মধ্যে একেবারে জীবনের শেষের দিকে একটি ইংরেজি লেখায়, অগ্রন্থিত একটি ইংরেজি লেখায় একটা খুব চমৎকার ইশারা এখানে করেছিলেন। ওর খুব পছন্দ নয়, সেটা বোঝাই যাচ্ছে তার মন্তব্য থেকে। আমি হুবহু উদ্ধৃত করছি না, মন্তব্যটার স্পিরিটটা কোট করছি, যে ভারতীয় দর্শনের মন কিংবা আমি, এইটের জটিলতা, কষ্ট, বেদনা, এটা নিয়ে দার্শনিকরা এতই চিন্তিত থাকলেন এবং তার থেকে নানাভাবে বেরোনোর পন্থা, রাস্তা উদ্ভাবন করবার চেষ্টা করলেন। তারা করলেনও কেউ কেউ। আর একদল, বৌদ্ধদের দিকে তার ইঙ্গিত, আর একদল যেহেতু দেখলেন যে এ করা খুবই কঠিন কাজ, তারা
এই গোটা আত্মর ধারণাটিকেই বললেন বাবা তুই থাক, তুই নেই, আত্মই নেই। তারা পঞ্চস্কন্ধের ধারণা দিয়ে একটি অনাত্মবাদী দর্শনের দিকে যাওয়ার চেষ্টা করে। এটা বঙ্কিমচন্দ্রের একটা টিপ্পনী, আমি এতটাই সরল করে বলবার কথা বলছি না, কিন্তু এটা কারো মনে হতে পারে যে এই আত্ম নামক ব্যাপারটি কার্যত উপস্থিতি নেই, কিংবা গোটা প্রক্রিয়াটি শেষ পর্যন্ত নিজের চর্চা এবং নিজেকে প্রস্তুত করা। যেমন আমরা একটু আগে যে যুদ্ধ শান্তি সংক্রান্ত চমৎকার সব ছাত্রদের এবং গবেষকদের পেপারগুলি শুনছিলাম, তাতে এরকম দৃষ্টিভঙ্গির কথাও তো একাধবার করে এলো, আসার কথা গোটা পৃথিবী জুড়ে আসে, যে নিজের ভিতরে এক ধরনের শান্তি কি বলে শান্তি প্রস্তুতি, এটা তৈরি করার দিকে বেশি মনোযোগ দেওয়া দরকার, ওখানেই আসল কথা। তো এইভাবেও কেউ কেউ দেখার চেষ্টা করেছেন, তাতে কোনো সন্দেহ। কিন্তু অতএব মূলটা কথা হচ্ছে যে এই যে দুঃখ এবং সেই দুঃখের মূল ভোক্তা, বেদনা কষ্ট যাতনা তার মূল ভোক্তা একটা আমি খণ্ড, এবং সেই আমি খণ্ড যে কিনা ডিস্ট্রেসের মধ্যেই থাকে, তাকে একরকম ভাবে ওই মুক্তির মেটাফরে তাকে দাঁড় করাতে হবে। এ সবাই করেছেন, ভারতের নানা কবি নিজেদের মুক্তির কথা বলবার চেষ্টা করেছেন, সবাই একরকম করে বলেছেন তা নয়। রবীন্দ্রনাথের গানের মধ্যে মাঝে মাঝে যে সমস্ত মুক্তির কথা পাওয়া যায়, কিংবা মধ্যযুগের যে সমস্ত ভক্ত সন্ত সুফি কবিদের লেখাপত্রের মধ্যে যে সমস্ত লিবারেশন মুক্তির কথা পাওয়া যায়, এক এক ধরনের পরিভাষা ব্যবহার করে এক একজন তাঁর মতো করে এই আমি মুক্তির ব্যথিত, কাতর, আটকে পড়া, রুদ্ধ, সীমাবদ্ধ এই আমি নামক যন্ত্রণাটির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করে চলেছে। কেউ কেউ মাঝখানে একথাও বলবার চেষ্টা করেছেন যে না না, ওটা সবই ভুল, তুমি আসলে রুদ্ধই নও। তোমার এই যে রুদ্ধ বা বদ্ধ বা কারার মধ্যে বাস করবার একটা অনুভূতি হচ্ছে, সেই অনুভূতিটাকে তুমি গোড়াতেই নাকচ করতে পারো, কারণ তুমি একটা বৃহৎ পরম ব্যক্ত চৈতন্যের অংশীদার, তুমিই চৈতন্য, পিওর কনসাসনেস। ফলে কেন তুমি বেদনার এবং কারাগারে আটকে পড়া বদ্ধ জীবের মতন ছটফট করছো? এইটাই বরং ভ্রান্তি। আমি তোমাকে আসলে একটা চমৎকার তোমার আদত সত্তার হদিশ দিচ্ছি, ওইটাকে ডিসকভার করলেই তুমি বুঝতে পারবে যে তুমি কোথাও কারারুদ্ধই নও। সেও এই থিসিস বা এই প্রস্তাব নিয়েও এসেছেন বই কি আরেক দল মানুষ, আরেক দল পণ্ডিত এবং গবেষক। কিন্তু তার থেকেই বুঝতে পারা যাচ্ছে যে যারা যাই বলুন না কেন, তুমি গোড়া থেকে মুক্ত বাবা, এই যারা বলছেন তুমি ব্রহ্মের অংশ, তুমি পরম সত্তা, পরম চৈতন্য, তাই অতএব তুমি বদ্ধ নও, এই যারা বলছেন, অথবা তুমি বদ্ধ, চলো এবার মুক্ত হই, এই যারা বলছেন, দুই পক্ষের দার্শনিক, তারা তো এই কথাটা প্রকারান্তরে উভয়ই স্বীকার করছেন যে হয় সত্যিকারের বদ্ধ, অথবা অথবা বদ্ধ একটা ভাব, বদ্ধ থাকার অনুভূতি তুমি পাচ্ছ, যার থেকে আমি তোমাকে বলছি যে আসলে তুমি বদ্ধ না, প্রতিভাস, একটা মায়া, একটা মিথ্যা ভ্রান্তি। ফলে পারসেপশনের দিক থেকে এই বদ্ধতা রুদ্ধতার একটা প্রসঙ্গ, এইটে সেলফ নামক যে আমি সত্তা, তার একটা অংশীদার। ধরুন জীবনানন্দ রবীন্দ্রনাথের মতো করে নন, কমপ্লিটলি অন্য একটা ঘরানায়, অন্য দিক থেকে। তার এই বিখ্যাত কবিতা সবাই পড়ে মুখস্থ করে, আবার ভুলে গিয়ে আবার মুখস্থ করে ফেলেছি, এরকম কবিতা, যে বিখ্যাত বোধ। এই বোধ কবিতা কলেজ, স্কুলে, বিশ্ববিদ্যালয়ে ছোটবেলায় পড়ার সময় একরকম করে আমরা সবাই পড়ি, তার মানে লিখি, উত্তর নোট ইত্যাদি হয়, সেসব যেমন চলছে তেমনই চলবে। আমার কথা দিয়ে এই এখনকার কথা দিয়ে সেসব উত্তর বদলাবার চেষ্টা না করাই ভালো। কিন্তু সেখানে যে কথাটা বলা হয় যে আমি চলি, সাথে সাথে সেও চলে আসে, আমি থামি, সেও থেমে যায়, সেটা কে? মানে খারাপ করে বললে, খুব রেগে মেগে বললে, যখন আমরা আমরা অপশব্দ ব্যবহার করি, কখনো রাগ, মালটা কে? সে কে যার কথা এতবার করে তার হাত ছাড়ানোই যাচ্ছে না? আমি সব রকম চেষ্টা করে দেখেছি, কিন্তু তা সত্ত্বেও কিছুতেই এই নাছোড় একটা শের ছায়ার মতন যে আমার সঙ্গে জুড়ে থাকে, তার হাত থেকে আমার বেরোনো, এই যে আমার বেরোনোর উপায় নেই, এই তো এক রকমের কারাগার, এই তো এক রকমের বাধক। কে এই যে লোকটা যে ছায়ার মতন সবসময় আমাকে অনুসরণ করে, ফলো করে? নানা রকম
প্রাতিষ্ঠানিক উত্তর ব্যাখ্যা ইত্যাদি আছে এখানে, কিন্তু এও তো একটা ব্যাখ্যা হতে পারে, যে কারণে এই কবিতাটার নাম বোধ। যে আমি যেখানে যেখানে যাই সেখানে সেখানে আমি কোন হাজার চেষ্টাতেও আমার এই বোধ নামক ঘটনাটিকে কিছুতেই ছেড়ে আসতে পারি না। আমি কিছুতেই এমন একটা পজিশন, এমন একটা অবস্থাতে পৌঁছতে পারি না যেখানে এই প্রতি মুহূর্তে জানা, প্রতি মুহূর্তে বেঁচে থাকা মানেই আমার উপরে আছড়ে পড়ছে অজস্র তথ্য রাশি, এবং আমার সমস্ত ইন্দ্রিয়, আমি চাই বা না চাই, আমি না চাইলেও সেই সমস্ত ইন্দ্রিয় সেই জানাগুলিকে এক ধরনের রেসপন্স দিচ্ছে, এবং তারপরে তারা আমাকে গড়ে পিটে ভেঙে চুরে যেমন তেমন করে প্রতি মুহূর্তে দাঁড়িয়ে, আমি থামাতে পারছি না। আমি যদি মনে করি না আমি এখন আর বোধ নেব না, কোট আনকোট নির্বোধ হয়ে থাকবো, পারবো আমি সেটা করতে? না, সেটা পারা সম্ভবই না, সে তো মৃত্যু। ফলে আমি আছি, কিন্তু আমি আমার বোধ নামক ব্যাপারটিকে নিয়ন্ত্রণ করতে পারি। একে আদৌ করা সম্ভব? বেঁচে থাকলে তো করা সম্ভব নয়। তো যে সম্ভব নয়, এই যে অনুভূতিটিতে আমি পৌঁছলাম, এই কগনিশনে আমার পক্ষে এটা নিয়ন্ত্রণ করা অসম্ভব। আমি আমার বোধের পুতুল। এও এক রকমের কারানুভূতি, এও এক রকমের বাধকতার অনুভূতি। জীবনানন্দ এই কবিতাতে সেই অনুভূতি সম্পর্কে একটা বিশ্লেষণ হাজির করেছেন, একটা একটা কথন হাজির করেছেন। সেটার সঙ্গে আমরা আধুনিকতার অনুভূতিকে জুড়ি, এবং তারপরে সেই অনুভূতি নিয়ে কেন জীবনানন্দ ওই সময়ে ওই কবিতা লিখলেন, তার আগে পিছে তার জীবনে কি কি ঘটনা ঘটছিল, এবং সেই কবিতায় বাংলা কবিতার যে পরম্পরা তাতে ওটাকে কোথায় স্থাপন করা যায়, সব নানা দিক থেকে এই কবিতার দিকে আমরা যাই। কিন্তু এই প্রশ্ন কি শুধুমাত্র একটা আধুনিকেরই প্রশ্ন? এ কি 1930-এর দশকের বা 20-র দশকের বাংলায় ঘুরতে থাকা একজন চিন্তাশীল, ভাবুক, আক্রান্ত মানুষ তারই একক প্রশ্ন? এটা কি 2000, 2500, 5000 বছর আগেকার যে কোনো মানুষের প্রশ্ন হতে পারে না? যে আমি চলি সাথে সাথে সেও চলে আসে, আমি থামি সেও থেমে যায়, তাকে আমি কিছুতেই আমার হাত থেকে ছাড়াতেই পারি না। আমি এটা ভেবে দেখতেই কোনো সুযোগ পেলাম না যে এটা না থাকলে আমি কি করে থাকতাম। হয়তো কেউ বলবেন এটা সম্ভবই নয়, তুমিই নেই, এইটাই তো। তাহলে কি আমি আর আমার বোধ এক? আমি আমার বোধ, বা আমার বোধই আমি আসলে, যদি ছাড়াতেই না পারি? না, তা তো বলতে পারছি না। তফাৎ আছে তো একখানা। এই বোধ তো আমারই হচ্ছে, তাহলে নিশ্চয়ই আমি আর আমার বোধ একরকম নই, এক জিনিস নই। তাহলে আমি এর হাত ছাড়াতে পারছি না কেন? কেন আমাকে বারবার এসে বলা হচ্ছে যে হাত ছাড়ালেই মৃত্যু? তুকারাম, রবীন্দ্রনাথ জীবনানন্দ নয়, তা করে আমি পিছিয়ে চলে যাচ্ছি অনেক বছর আগেকার কবিতায়। তিনি একরকম ভাবেই আমি নির্মাণ সম্পর্কে কতগুলি কথা বলেছেন। তাতে তুকারামের এই জীবনানন্দের মতন অস্থিরতা, আকুলতা নেই যে আমি পাচ্ছি না ছাড়াতে, কিংবা রবীন্দ্রনাথের মতো এই আমি ছিলাম বদ্ধ, এই আমি মুক্ত হলাম বলে উল্লাস প্রকাশ নেই, ওই রকম উল্লাস প্রকাশ। বরং একটা অ্যাকসেপ্টেন্স আছে, কারণ তিনি ভক্ত। তিনি তো জীবনানন্দ বা রবীন্দ্রনাথের মতন এরকম খণ্ডিত, পীড়িত, লিমিটেড এবং কিছুতেই ভক্ত নন, সন্দিগ্ধ এক ধরনের সত্তা নন। তিনি পান্ধারী নাথ, কৃষ্ণের এক নাম, পান্ধারপুরের আইকন, বিগ্রহ, বিঠ্ঠল, তার ভক্ত। তার মন্দিরে যান, তার সামনে, সে মন্দিরের ভেতরে হয়তো যেতে পারেন না, বাইরে থেকে সে মন্দিরের অভ্যন্তরস্থ বিগ্রহকে সামনে রেখে কৃষ্ণ ভজনা করেন, এই তার কাজ। তুকারামকে নিয়ে বিস্তারিত বলার কোনো সুযোগ নেই, প্রয়োজনও নেই, কিন্তু মোদ্দা কথা এইটুকু বললেই আপাতত হবে, তিনি তার কৃষ্ণকে উদ্দেশ্য করে গান রচনা করেন। তিনি কেমন করে গান রচনা করেন দেখুন। আমি সব গানের যাচ্ছি না, দুটো ছোট ছোট অংশ আপনাদেরকে তুলে আমি দেখাবার চেষ্টা করছি। তুকারাম কিভাবে এই আমি সত্তা, তার এই আমির চেহারা এবং এই আমির বিপদ থেকে বাঁচবার উপায়, কর্তব্য, আমির কাজ কিভাবে তিনি নির্ধারণ করেন। অনেক গান দেখানো যায়, আমি দুটো আপাতত আপনাদের বেছে শোনাই। বীজ থেকে জন্ম নেয় গাছ, এই অনুবাদ তুকারামের অবঙ্গ থেকে অনুবাদ, কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে অনুবাদ একেবারে বাংলা হাল আমলের কবিতার আকার নিয়েছে। তুকারামের অবঙ্গের যে মাধুর্য, তার যে কোমলতা, তার যে সাংগীতিকতা,
সেসব এই অনুবাদে একেবারেই নেই। যদি তুকারাম আজকে লিখতেন বাংলায় তাহলে যেরকম হতে পারতো বলে আমার অনুমান, সেই রকম করে তর্জমা করা হয়। ফলে তর্জমার দোষ আপনারা দয়া করে মাফ করবেন, কিন্তু কন্টেন্ট যা তাকে যথাসম্ভব আমার বোধ অনুযায়ী আমি অপরিবর্তিত রাখবার চেষ্টা করেছি। বীজ থেকে জন্ম নেয় গাছ, গাছ থেকে বীজ। একইভাবে আমি আর তুমি বাঁধা আছি আজব লীলায়। জীবনানন্দের আমি চলি সাথে সাথে সেও চলে আসে বলে একটি বিশেষ অনুভূতিকে বা বোধের প্রশ্নকে তিনি খুবই বেমক্কা আক্রমণ করবারই চেষ্টা করছিলেন, বিরক্ত বোধ করছেন তা বোঝানোর চেষ্টা করেছিলেন। এটা ঠিক হুবহু সেই দিকের জিনিস নয়, কিন্তু এখানে আমি বোধ আর তুমি বোধ যে আসলে পরস্পর সাপেক্ষ, এটা আপনারা নিশ্চয়ই সবাই একমত হবেন। পৃথিবীতে কোথাও সম্পূর্ণ অবিমিশ্র কোনো সাপেক্ষতা ছাড়া কোনো আমি বোধ থাকাই সম্ভব নয়। আমার কথাটা হয়তো একটু দার্শনিকভাবে বেশি অ্যাডভেঞ্চারাস কিংবা একটু বেশি বেশি উচ্চকিত হয়ে গেল, হয়তো আমাকে এইখানে উল্টো যুক্তি প্রমাণ দিয়ে এক্ষুনি থামিয়েও দেওয়া সম্ভব, কিন্তু তবুও আমি এটা এখনো পর্যন্ত তাই মনে করি। আমার এই দৃষ্টিভঙ্গি সীমাবদ্ধতা আপনারা যদি আমাকে কখনো ধরিয়ে দেন তাহলে আমার খুবই ভালো লাগবে, যে পৃথিবীর কোনো আমি বোধিক আসলে অনপেক্ষ নয়। যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে একটি তুমি অথবা একটি সে অথবা ইহা এটা ইত্যাদি আছে, ততক্ষণ পর্যন্ত আমির প্রয়োজনীয়তাও আছে। যদি সে ইহা তিনি তুমি এসব কিছু না থাকে তাহলে আমিও কার্যত নেই, এই পরস্পর সাপেক্ষ, দরকারই পড়বে না। আমি সম্পূর্ণ শূন্য প্রান্তরের মধ্যে পৃথিবীতে আর কোথাও কিচ্ছু নেই, নাথিং। সেখানে আমি যে আমি এটা আলাদা করে বোঝার এবং বলার কোনো দরকার পড়বে না। তো আবার একই রকম ভাবে তুমির ক্ষেত্রেও বা সের ক্ষেত্রেও একই কথা, সেও আসলে এই আমির উপরে নির্ভরশীল, তারপরে ঠেস দিয়ে দাঁড়ানো। আমি না থাকলে তুমিরও কোনো আসলে অস্তিত্ব নেই। তো তুকারাম সেইটাকে খানিকটা এক্সল্ট করে, মানে খানিকটা আহ্লাদের সঙ্গে বলেন, আমি আর তুমি বাঁধা আছি আজব লীলায়। তুমি আছো তাই আমি আছি, আমি আছি তাই তুমি আছো। এটা মনে হতে পারে যে এখানে ভক্ত আর ভগবান দুজন পরস্পর সম্পর্কে কথা বলছেন। ভক্ত ভগবানকে প্রচন্ড নতিতে, প্রচন্ড শ্রদ্ধায়, প্রচন্ড নিবেদনে, সাবমিশনে এই কথা একটুখানি ইউলজির মতো করে বলছেন, অতিশয়োক্তির মতো করে বলছেন মনে হতে পারে, কিন্তু আমি বলছি তা নয়। আমি আর তুমি বাঁধা আছি আজব লীলায় এ কথা কেবল ভক্তের কথা, ঈশ্বরের প্রতি নিবদ্ধ নিবেদিত তাই নয়, এটা যে কোনো আমি যে কোনো তুমির দিকে নিবেদিত, তুকারামের জন্য শুধুমাত্র নয়। তারপরে জলের তরঙ্গ সে তো জলই আসলে, জলের তরঙ্গ সে তো জলই আসলে। তুকা বলে বস্তু আর ছায়া তার আসে একসাথে, বস্তু আর ছায়া তার যায় তার সাথে। বস্তু আর বস্তুর ছায়া একসাথে আসে আর একসাথে যায়। এই চমৎকার মেটাফর ব্যবহার করে তুকারাম এই সাপেক্ষতার কথা একরকম করে হাজির করেন। কিন্তু এই আমি নিয়ে তুকারামের যে খুব বিরাট একটা বিভ্রান্তি আছে, বেদনাবোধ আছে, ছটফটানি আছে তা নয়, কারণ তুকারামের কাছে একটা সহজ রাস্তা আছে। তুকারাম এই বদ্ধ আমিকে এক্ষুনি মুক্ত করতে হবে এই বাসনায় তত নয়, কিন্তু ভক্তিপথের লোক তিনি তো কার্যত, তিনি বলবেন না হয়তো এ কথা, কিন্তু তার অনুগামী বা তার অনুগামী না, তার বন্ধু সহযাত্রীদের মধ্যে অনেকে কথা বলবেন, চৈতন্য চরিতামৃতের মতো এই কথা অনেকে বলবেন যে আমি মোক্ষ চাই না। শুধু চাই না নয়, মোক্ষ বাঞ্ছাকে কৈতব প্রধান বলবেন, সবচেয়ে খারাপ। বাকি যে সমস্ত বাঞ্ছা আকাঙ্ক্ষা থাকে মানুষের সামনে সেগুলো তো খারাপ বটেই, মোক্ষ বাঞ্ছা, আমার মুক্তির বাঞ্ছা আকাঙ্ক্ষা, সেটা সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খতরনাক, এই আমাকে সবচেয়ে স্বার্থপর করে তোলে। তুকারাম বলবেন না ঠিক এক্স্যাক্টলি ওই কথা, কিন্তু তুকারামের সামনে অন্য রাস্তা আছে, তিনি আমি নিয়ে এত ছটফট করেন না। তার রাস্তাটা কি দেখুন, তার রাস্তাটা কি, তার রাস্তা হচ্ছে আরেকটি তুকারামের পথ। তুকারাম এক অনুপরিমাণ ক্ষুদ্র এবং বিপুল আকাশের মতো ব্যক্ত। কেউ এক্ষুনি ঝাঁপিয়ে পড়ে আমাদের বলতে, কারো কারো বলতে ইচ্ছা করবে এই পাঠে তো উপনিষদ, তুকারাম যা বলছেন উপনিষদের কথা। হ্যাঁ, হতে পারে, নিশ্চয়ই তুকারাম উপনিষদ পড়েও থাকতে পারেন, তুকারাম উপনিষদ না পড়ে তার অনুভূতির ভেতর থেকে ঈশ্বরের সঙ্গে তার ডিসকোর্স রচনা করতে করতে এই অনুভূতিতে গিয়ে পৌঁছতে তাও পারে। তুকারাম
খুব উচ্চ বর্ণের লোক নন, নিচু জাতের লোক বলে কথিত, কোট আনকোট নিচু, ফলে নানান অত্যাচারিত, লেখাপড়াও খুব বেশি করতে পারেননি। তার বইপত্র পাণ্ডুলিপি জলে ফেলে দেওয়া হয়েছে যাতে করে এসব গান ফান সে না লিখতে পারে। তো এইরকম তুকারাম হতে পারে তিনি উপনিষদের দ্বারা আবিষ্ট হয়ে কথা বলছেন, আবার নাও হতে পারে। পরের লাইনগুলো মারাত্মক মারাত্মক। তুকারাম এক অনুপরিমাণ ক্ষুদ্র এবং বিপুল আকাশের মতো ব্যক্ত, নিজেই নিজের শবদেহ গিলে খেয়েছে, উগরে দিয়েছে। তারপর ভাব ভ্রম আর আকারের সব মায়াকে করেছে পরিত্যাগ সে। জ্ঞাতা জ্ঞেয় জ্ঞাত ত্রিপক্ষে আর কাজ নেই, জ্ঞানের প্রদীপে দেহটি সমুজ্জ্বল তার। তুকারাম তাই বলছে, এই যে রয়েছি এখানে, অপরের কাজে লাগবো বলেই চলেছি। এখানে তুকারাম তার নিজের ডিউটি বা কাজ সম্পর্কে, মুক্তি সম্পর্কে ওই রকম কেন আমি আছি এই বিশেষ তর্কে বেদনায় ক্ষতবিক্ষত হয় না। সে প্রথমেই স্থির করে নিয়েছে যে আমার এটা ডিউটি, যে অপরের কাজে লাগা, এটি আমার কাজ, এটি আমিরও কাজ। আমির কাজ হচ্ছে শুধুমাত্র অপরকে ফেসিলিটেট করা। যে কেউ আমার অপর, তার কোনো না কোনো কাজে লাগাই শেষ পর্যন্ত আমারই মুক্তির সমান। আমার অন্য মুক্তি নেই, চাই না, দরকার নেই। তো একরকম করে ভারতীয় সন্ত পথ তাদের আমি সংক্রান্ত জটিলতা, বেদনা, দায়িত্ব, ডিউটি, কোয়েস্ট এসবের রাস্তা বের করে থাকে। কিন্তু এই রাস্তা তো সকলের নয়। এই রাস্তা তুকারামের হতে পারে, এই রাস্তা খানিক নামদেবের হতে পারে, এই রাস্তা সুফি কবিদেরও কারো কারো হতে পারে, কিন্তু এই রাস্তাই তো জীবনানন্দের হতে পারবে না, হওয়ার মুশকিল। কিন্তু এটাও তো সত্যি কথা যে এই এই যতক্ষণ পর্যন্ত একটি আত্মচৈতন্য, আত্মবোধ জেগে আছে, বেঁচে আছে, টিকে আছে, ততক্ষণ পর্যন্ত শেষ পর্যন্ত আমার এই বাধকতার বোধ তার সঙ্গে থেকেই নিয়েই আমার পক্ষে এগোনো বা আমার চলা, এটাকে আমাকে আনতে হবে। এইখানে দাঁড়িয়েই আমি প্রস্তাব করতে চাইছিলাম যে অপরানুভূতির প্রসঙ্গ এই লিমিটেড, সীমিত আমির বোধের প্রশ্নে কিভাবে খানিকটা সহায়ক হতে পারে, কিভাবে খানিকটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আমরা একটু আগে বলছিলাম এমপ্যাথির কথা। এমপ্যাথির প্রশ্নে এই কথাটি খুব বেশি পুরনো কথা নয়। এমপ্যাথি একটা বলা যেতে পারে হাল আমলেরই কথা, প্রায় ভারতীয় বা অভারতীয় দর্শনের পরিবেশ এলাকাতে 1873 সালের আগে সম্ভবত এই এমপ্যাথি সংক্রান্ত চর্চা তার তেমন সূচনা হয়নি, অর্থাৎ 19 শতকেরও শেষের দিকে, চতুর্থ কোয়ার্টার। তার মধ্যে ডান জাহাবি, বিখ্যাত শাস্ত্রী, দর্শন শাস্ত্রী, ক্রিটিক, পণ্ডিত বলা যেতে পারে, তার আলোচনার মধ্যে দেখানোর চেষ্টা করেছেন এই প্রসঙ্গ যে এই এমপ্যাথির ধারণা, তার সূচনা পর্ব কিভাবে, কিরকম ছিল, কি কি প্রশ্ন সে তারা তুলেছিল। প্রথমে 1873 খ্রিস্টাব্দে এই প্রথম যে শব্দটি ব্যবহৃত হয় এমপ্যাথির, যার থেকে এসেছে বলে আমরা অনুমান করি, এখন মনে করি, সেটা হচ্ছে গিয়ে জার্মান ভাষায় ব্যবহৃত শব্দ আইনপুলুম। উচ্চারণটা আমি খুব খটোমটো খারাপ করলাম, আপনাদের মধ্যে জার্মান জানা লোক নিশ্চয়ই কেউ কেউ আছেন, তারা আমাকে মার্জনা করবেন। আইনপুলুম এরকম গোছের একটা শব্দ। এটা প্রথম ব্যবহার করেন রবার্ট ভিশের বলে এক পণ্ডিত, তার লেখাতে। আপনারা মোটেও ভাববেন না যে আমি এই সব খুঁজে বের করেছি 1873 সালের ডকুমেন্ট ইত্যাদি। এসব যা আমি এখন এই যে অংশটুকু বলছি সেসবই ডান জাহাবির বই অনুসরণ করে বলছি। আমি এই ফিশারের 1873 সালে লেখা পড়িনি, বা তার অনুসরণে যা যা লেখা সেগুলোও পড়িনি, কিন্তু একটুখানি খানিকটা হদিশ যাতে করে পাওয়া যায় তার জন্যই আমি জাহাবির বই থেকে কথাগুলো বলছি। 73 সালে এই ঘটনা ঘটার পরে যিনি আর এক ভদ্রলোক, থিওডোর লিপস তার নাম, তিনিও বেশ পণ্ডিত লোক, বিশেষ করে ফেনোমেনোলজির চর্চা পরে যা যা হয়েছে তারা অনেকে এই লিপসের লেখাপত্র গ্রহণ করেছেন, তার সঙ্গে এনগেজমেন্ট হয়েছে, তর্কাতর্কি করেছেন, কখনো কখনো অসহমত হয়েছেন, কিন্তু একটা লিপস একদিন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তো তিনি এই শব্দটি, প্রসঙ্গটা ব্যবহার করেন এই
আইনপুলুং এর ধারণার কথাটি প্রথম ব্যবহার করেন, প্রথম না বেশ ব্যবহার করেন। 1909 খ্রিস্টাব্দের একটি রচনায় এই শব্দটির প্রথম ইংরেজি অনুবাদ হয়, যে শব্দটা আমরা এখন ব্যবহার করি এমপ্যাথি এই নামে। সেই অনুবাদটি করেন হচ্ছে এডওয়ার্ড, আবার খুবই খটোমটো উচ্চারণ, এডওয়ার্ড টিখেনার, TITCHENER। টিখেনার উচ্চারণ করলাম, একটা টি আছে, ওটা সাইলেন্ট সম্ভবত, যাই হোক উচ্চারণ যেমন। তো এডওয়ার্ড টিখেনার তিনি 1909 সালে ওই বিখ্যাত প্রসঙ্গ শব্দটিকে এমপ্যাথি নামে ট্রান্সলেট করে। তাতে মূল প্রাথমিক এলাকাটা কি ছিল চর্চার? মূলত ওই যে কথা আগে বলছিলাম যে ইস্থেটিক্স এর এলাকাতে সাহিত্য শিল্প তার প্রসঙ্গে কথা বলতে গিয়ে অন্য একজনের সঙ্গে একাত্ম হওয়া, তার মতো করে ভাবা, তার দিক থেকে ভাবা, এইসব নানা প্রসঙ্গ অ্যাড্রেস করবার জন্য এই কথাগুলো আসে। লিপস এইটাকে সবচেয়ে প্রথম তাৎপর্যপূর্ণ ভাবে খানিকটা ক্যাটেগরাইজ করেন এই এমপ্যাথির ধারণাকে। সেটা আমি খুব এই খিচমিটে জায়গাগুলো খুব দ্রুত পার করে চলে যাওয়ার চেষ্টা করছি, বেশিক্ষণ এটা এই অংশে থাকবো না। লিপস প্রস্তাব করেন যে আমাদের সাধারণভাবে জানা, যে কোনো মানুষের জানা তিন রকমের হয়। এক, যেখানে আমি সাধারণভাবে বস্তু জগৎকে জানি। দুই, যেখানে আমি নিজেকে জানি একরকম করে। আর তিন, যেখানে আমি অপরকে জানি। এই অপরকে জানার প্রসঙ্গ, সেইটা সম্পর্কে কথা বলতে গিয়ে এই লিপস তিন রকম জানাকে এই তিনটে শব্দ দিয়ে ডেজিগনেট করেন। আপনাদের অনেকেরই জানা একটা সিম্পল পারসেপশন, সে অনুভূতি, বস্তু জগৎকে পারসিভ করা, এই ছুলাম, দেখলাম, বুঝলাম, টের পেলাম, শুনলাম, এটসেট্রা। দুই নম্বর হচ্ছে ইন্ট্রোস্পেকশন, যেখানে নিজেকে জানার প্রসঙ্গ আসে, যাকে আমরা ইংরেজিতে বলি ইন্ট্রোস্পেকশন, আত্মসমীক্ষা, নিজেকে দেখা, নিজেকে বোঝা। আর থার্ড অংশটুকু যেখানে অপরকে জানার কথা আসে, সেখানেই লিপস এই নামটি দেন এমপ্যাথি, এবং বলবার চেষ্টা করেন এটা মানুষের ইউনিক শক্তি বা এবিলিটি বা বৈশিষ্ট্য, যা অনুমান কিংবা উপমা কেন্দ্রিকতা বিষয় দিয়ে ব্যাখ্যা করা যাবে না। অনেকে বলবার চেষ্টা করেছেন আচ্ছা সত্যি যে আমি অপরের অনুভূতি জানছি, এই জানাটা কিরকম? এটা কি আসলে আমি আমার মাপ অনুযায়ী অপরকে দেখছি না, আসলে ওর সব অনুভূতি টের পাচ্ছি, কি করে আমি দাবি করছি? আমি তো ও নই। আমি ওর মুখের ভাব দেখছি, আমি ওর আচরণ দেখছি, আমি ওর উফ কিংবা ইস করা শুনছি, আমি ওর ছিটকে যাওয়া দেখছি। তার থেকে আমি মনে করছি যে আমি ওর সঙ্গে, ওর যে ব্যথা পাচ্ছে, যে বিশেষ অনুভূতি ওর হচ্ছে, যে সুখ আহ্লাদ হচ্ছে, ওর গায়ের রোমাঞ্চ হচ্ছে, আমারও তেমন তেমন হচ্ছে। আমি দাবি করলাম যে আমি তোমারই মতন অনুভব করছি, বা দাবি করলাম না, আমি নিজেই মনে করলাম যে আমি তো ওরই সবটা টের পাচ্ছি, আমারও লাগছে এখানে এসে। কিন্তু প্রশ্ন উঠতে পারে যে আচ্ছা সত্যি কি তাই হয়, নাকি এটা একটা অনুমান? আসলে ওরটা হচ্ছে না, আমার মনে হওয়া যে ওরটা হচ্ছে। সিম্পল ইনফারেন্স। এটাকে রিয়ালিটির এলাকাতে আনতে চাওয়াই মূর্খতা। কিংবা এমনও হতে পারে যে এটা আসলে অনুরূপ পরিবেশে আমার যেমন হয়, সেই পূর্ব অভিজ্ঞতার নিরিখে এইখানে ওর কেমন হচ্ছে সেটি আমি বুঝছি, সেটাকে মনে করছি এমপ্যাথি। ওটা আসলে কিছুতেই ওর নয়, আমারই পূর্ব অভিজ্ঞতা। যা ধরুন ধরা যাক যদি এরকম হয় যে যেরকম বিষয়ে আমার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, তেমন বিষয়ে কি আমার এমপ্যাথি দিয়ে অন্যের কাছে পৌঁছানো সম্ভব? খুব ক্রুড একটা এক্সাম্পলের কথা বলছি, যে জীবনে কোনোদিন হোঁচট খাইনি, হোঁচট খেয়ে নখ উপড়ে গেলে কিরকমের অনুভূতি হতে পারে, যার কোনো অভিজ্ঞতা নেই, যে ছোটবেলা থেকেই বুট জুতো যাকে বলে আর কি, শু ইত্যাদি দামি খটমটে সেসব পরে বড় হয়েছে, এবং সে যেখানে যেত ঘুরে বেড়াতো সেখানে কোথাও চৌকাঠ নৌকাঠ কিছু নেই, এবং তার আত্মীয় স্বজন অভিভাবকেরা অত্যন্ত যত্নশীল, এবং জীবনে কখনো সে হোঁচট খায়। তো তার পক্ষে একটা হোঁচট খানেওয়ালা লোকের নখ উপড়ে যাওয়ার অনুভূতি, এটা টের পাওয়া সম্ভব? তাহলে কেউ যদি দাবি করেন যে আচ্ছা এমপ্যাথি, তাহলে শেষ পর্যন্ত সেখানেই হওয়া সম্ভব যেখানে অনুরূপ ধরনের পূর্ব অভিজ্ঞতা কারো আছে, তাছাড়া সম্ভবই নয়। তো লিপ সেখানেও গিয়ে আপত্তি করে বলেন না, এমপ্যাথি মানুষের একটা খুবই ইউনিক ধরনের এবিলিটি, যে এবিলিটিতে পৌঁছলে ঠিক অনুমান কিংবা উপমা ইত্যাদির মধ্যে দিয়ে এই এমপ্যাথিকে ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা এটা সম্ভব নয়। কিন্তু তাহলে এমপ্যাথির প্রশ্নটা আসে কিভাবে? আমি জাহাবির লেখা থেকে আপনাদের কাছে দুটো প্যারাগ্রাফ পড়ে শোনাবো। কেন এত জরুরি, কি কি ধরনের প্রশ্ন এই এখানে এসে পৌঁছাতে পারে, আর কেন এই প্রশ্নগুলি
আমি নামক যে কারারুদ্ধ সত্তা যে ছটফট করছে নানাভাবে, সীমায়িত, সীমা অনুভব করার মধ্যে দিয়েই যার আসলে নিজেকে আবিষ্কার করা, সীমা অনুভব না করলে যে কিছুতেই নিজেকে টের পাবে না, সীমা টের পাওয়াই যে আমি টের পাওয়া, এই যে কথা আমরা বলে এলাম একটু আগে পর্যন্ত, তার সঙ্গে এটাকে কি করে রিলেট করা যায় সেইটা নিয়ে আমরা শেষ অংশটুকুতে, এবং আমি প্রায় গুটিয়ে নিয়ে এসেছি, আর মিনিট 15 হয়তো আমার 10-15 মিনিট আমার লাগবে। এমপ্যাথি নিয়ে কথা বলতে গিয়ে জাহাবি বিস্তারিত আলোচনা করছেন। তার বইটির নামও আপনাদেরকে আমি বলি, খুবই বিখ্যাত এবং চমকপ্রদ বই। শিক্ষকেরা সবাই এই কথা জানেন, ছাত্রদের মধ্যে কেউ কেউ নাও জানতে পারেন, তাদের জন্য বলছি, যদি কখনো সুযোগ হয়। একটু খিটমিটে ভাষা বটে, প্রথম দিকে একটু কেমন কেমন লাগবে, কিন্তু পরে কখনো পড়তে পড়তে ঢুকে গেলে ভারী আহ্লাদ হতে পারে আর কি। সেলফ অ্যান্ড আদার এই বইটির নাম। Dan Zahavi, এক্সপ্লোরিং সাবজেক্টিভিটি, এমপ্যাথি অ্যান্ড শেম। এর মধ্যে শেমের অংশটুকু আমাদের কাজে লাগবে না, বাকি অংশটুকু লাগতে পারে কাজে। আগে দেখতে পারেন এই যে বইটি থেকে আমি আপাতত বলছি। তো সেখানে এমপ্যাথি নিয়ে গোটা বিশ্বব্যাপী নানা ধরনের গবেষণা চর্চা, দার্শনিকদের মহলে, সাইকোলজিস্টদের মহলে, এস্থেটিশিয়ান যারা তাদের মহলে, কবি সাহিত্যিকদের মহলে এত চর্চিত হয়েছে। তো সেই চর্চাগুলোকে একটা সাম আপ করবার মতো জায়গায় এনে দাঁড় করিয়েছেন জাহাবি। আমি সেই সাম আপের ছোট্ট জায়গাটুকু আপনাদের একটুখানি পড়ে শোনাই। এই যে বইটির কথা বললাম, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে বেরোনো বই, 2000 সালে প্রকাশিত। ফলে না, তো সেই বইয়ের থেকে আমি আপনাদের পড়ে শোনাই। ওটা প্যারাগ্রাফ পড়ছি, পরে আরেকটা প্যারাগ্রাফ পড়বো, ব্যাস। Although in recent years there has been something of an upsurge of interest in and work on empathy, there is still no clear consensus about what precisely it is. আমি বলছি না, এটা Dan Zahaviর মতন পণ্ডিত, তিনি এমপ্যাথি সংক্রান্ত বই লিখছেন 2000 সালে, এলেবেলে পাড়ার প্রকাশনা থেকেও নয়। ফলে তারই এটা ঘোষিত কথা। আপনারা ফলে এই কথায় ভরসা করতে পারেন খানিকটা, যে সত্যি কনসেনসাস হয়নি, অন্তত 2000 সাল পর্যন্ত হয়নি, এবং আপনাদেরকে জোরের সঙ্গে বলতে পারি 2025 অব্দিও হয়নি, নানা মত আছে। And how it is related to and different from emotional contagion, সাধারণ যে যে আবেগ সংজাত কমিউনিকেশন, তার থেকে এটা কোথায় আলাদা। মোটর মিমিক্রি, এবার লিস্ট করে দিচ্ছেন জাহাবি কি কি প্রসঙ্গ এখানে উঠে আসে এমপ্যাথি প্রসঙ্গে। মোটর মিমিক্রি, ইমোশনাল শেয়ারিং, ইমাজিনেটিভ প্রজেকশন, পার্সপেক্টিভ টেকিং, এমপ্যাথি ডিস্ট্রেস অ্যান্ড এমপ্যাথিক কনসার্ন। ইজ এমপ্যাথি, এবার কোয়েশ্চেন গুলো পরপর। ইজ এমপ্যাথি আ কোয়েশ্চেন অফ শেয়ারিং অ্যানাদার্স ফিলিংস? এমপ্যাথি মানে কি কেবলমাত্র অন্য লোকের অনুভূতি শেয়ার করা? আচ্ছা আচ্ছা, তোমার এরকম হচ্ছে, ও হ্যাঁ বুঝতে পারছি, আমারও এরকম হচ্ছে, এইটা দিস মাচ। অর কেয়ারিং অ্যাবাউট অ্যানাদার, শুধু অন্য কারো খেয়াল রাখা, তার জন্য চিন্তিত হওয়া। অর বিং ইমোশনালি অ্যাফেক্টেড বাই অ্যানাদার্স এক্সপিরিয়েন্সেস, তো নট নেসেসারিলি এক্সপিরিয়েন্সিং দ্য সেম এক্সপিরিয়েন্স। একই অভিজ্ঞতা না করেও সেই অভিজ্ঞতাকে টের পাওয়া, এইটা কি এমপ্যাথি? Is it a question of imagining oneself? এই জায়গাটুকু মনোযোগ দিয়ে একটু দেখুন। Is it a question of imagining oneself in another situation? Imagining, কিন্তু কল্পনা, যে আমাকে তোমার জায়গায় রাখলাম, কল্পনায়, সত্যি তো নয়। Or of imagining being another in that other situation, নাকি ওই সে another হওয়া, becoming another, ওই মুহূর্তটিতে সেই অ্যানাদার হওয়া। এইটা ইমাজিন করা শব্দটা কিন্তু বারবার ইমাজিনিং এটি আসছে, কল্পনা, এটা কি? অর সিম্পলি অফ মেকিং ইনফারেন্সেস অ্যাবাউট অ্যানাদার্স মেন্টাল স্টেটস, নাকি নিছক অনুমান, আচ্ছা এমন হতে পারে, এইটা? Does empathy necessarily entail that an observer feels the same emotion that she detects in another person? Does empathy preserve or abolish the difference between self and other? এরপর আর একটু আছে, আমি পড়ছি না, এইখানে এসে ডেঞ্জারাস একটা জায়গায় এসে আমরা দাঁড়ালাম, পৌঁছলাম। এমপ্যাথি কি শেষ পর্যন্ত সেলফ এবং আদার এদের মধ্যেকার দূরত্ব, বিচ্ছিন্নতা, সম্পর্ক এই সবকে প্রিজার্ভ করে নাকি অ্যাবলিশ করে, নষ্ট করে দেয়?
ওই যে আমার কথার গোড়ায় আমি হ্যানা আরেন্টের কথা একবার বলেছিলাম যে এমপ্যাথি বিষয়ে দুটো কথাই আছে, তার যুদ্ধ দেখে হাহাকার করে আক্ষেপ করে বলা আছে এমপ্যাথি নেই, আবার তাঁরই বলা আছে এমপ্যাথি ডেঞ্জারাস। ওই কথাটা আমি আরেকবার স্মরণ করছি, একটু পরে আমার কথা শেষ করব এই কনফিউশনের প্রসঙ্গটা দিয়ে। কিন্তু মোদ্দা কথা এখানে দাঁড়ালো সেলফ আর আদারের মধ্যেকার তফাৎ কি মিলিয়ে দিচ্ছে দেয় নাকি তাকে প্রিজার্ভ করে? People disagree about the role of sharing and caring and imagination in empathy, just as they disagree about the relation between empathy and social contagion in general. এই সব প্রশ্ন যা আমরা বলছিলাম তাতে পৃথিবীর নানা লোকের নানা রকম মত। কেউ কল্পনা বলে চিহ্নিত করেন, কেউ কল্পনার বাইরে যান, কেউ আরো নানা দিকে পৌঁছানোর চেষ্টা করেন। আমরা কোথায় গিয়ে পৌঁছাতে পারি? এখন এইখানে একটা খুব সংকটের মুখোমুখি আমাদের দাঁড়াতে হবে, এসে দাঁড়াবো আমরা। কারণ আমরা কনসাসনেস, চৈতন্য সংক্রান্ত যে সমস্ত 20 শতকের মাঝামাঝি সময় অবধি যে বিপুল বিচিত্র গবেষণাধর্মী বৈপ্লবিক কতগুলো ইনসাইটফুল আলোচনা, কথাবার্তা, কাজ হয়েছে, তার কথা যদি খেয়াল রাখি, বিশেষ করে কনসাসনেস সংক্রান্ত যে যে ফেনোমেনোলজিস্টদের যে সমস্ত অবজারভেশন, আমি এই ফেনোমেনোলজিস্ট শব্দটা বলতেই খানিকটা দ্বিধাগ্রস্ত হচ্ছি। দর্শনের মাস্টারমশাইদের সামনে এসব কথা বলা খুবই খানিকটা ঔদ্ধত্যই হয়তো বটে, কিন্তু আমি ছোট্ট ছোট্ট 3টে বাক্য আপনাদেরকে পড়ে শোনাই। কনসাসনেস বিষয়ে সকলের পরিচিত, ফিলসফির বাইরের লোকেদের হয়তো খানিকটা অপরিচিত থাকতেও পারে, কিন্তু খুবই ইন্টারেস্টিং 3টে বাক্য 3 বিখ্যাত ফেনোমেনোলজিস্ট এবং এক্সিস্টেন্সিয়ালিস্টও বটে তাদের কথা থেকে। একজন হুসার্ল, একজন সার্ত্রে, একজন মর্লেপন্টি। একটা করে বাক্যই আমি আপনাদের পড়ে শোনাই। কনসাসনেস সম্পর্কে ওদের অবজারভেশনটা কিরকম, এবং সেই ফেলনা জিনিস নয়, খুবই জরুরি, ইন্টারেস্টিং। ভারতীয় দার্শনিকদেরও কোনো ভঙ্গিতে এর ইশারা বা প্রসঙ্গখানি পাওয়া যেতে পারে। যেমন ধরে হুসার্ল প্রথম সম্ভবত এরকম ইশারা করার চেষ্টা, এরকম কথা বলবেন, ইশারা না, এরকম খোলামুলি বলবেন, এভরি এক্সপিরিয়েন্স ইজ কনসাসনেস and consciousness is consciousness of something. কনসাসনেস কখনোই অফ কিছু না হলে তার পক্ষে থাকা সম্ভবই নয়। মানে বায়ুভূতে একটা কনসাসনেস ঝুলছে, অফ নাথিং, দিস ইজ নট কনসাসনেস। বাট এভরি এক্সপিরিয়েন্স ইজ itself experienced and to that extent also conscious. হুসার্ল। সার্ত্রে, একটা করে লাইন, আমি আপনাদের একদম বোর করবো না। দ্বিতীয় লাইন সার্ত্রে, consciousness is consciousness of itself. This is to say that the type of existence of consciousness is to be consciousness of itself. And consciousness is aware of itself insofar as it is consciousness of a transcendent object. একটা খটোমটোর দিকে গেল, ওই দিকে যাচ্ছি না, শুধু প্রথম অংশটুকুতেই মিলটুকু দেখার চেষ্টা করছি। আর তৃতীয় এবং শেষ, মর্লেপন্টি, একদম সোজা সাপটা, ফেনোমেনোলজি অফ পারসেপশন নামক বিখ্যাত পন্টির বই, সেখানে all thought of something is at the same time self-consciousness, failing which it could have no object. এই কথাবার্তাগুলোর যে অনিবার্য অভিমুখ যেদিকে গিয়ে পৌঁছই, তাহলে তাতে এটা এটুকু টের পাওয়া যেতে পারে যে যে কোনো বিষয় বা বস্তু সম্পর্কে কোনো চৈতন্য, কোনো চেতনা, জ্ঞান, সেটা আত্মচৈতন্যকেও একই সঙ্গে টের পাওয়াতে চলে। ওটাকে বাদ দিয়ে হওয়া। তাহলে আমি যখনই অন্য কিছুকে টের পাই, তখনই আমি নিজেকেও টের পাই। যখনই আমি রামকে আলিঙ্গন করি, তখন আমি নিজের শরীরকে টের পাই। যখন আমি টেবিল ছুঁই, তখন আমি টেবিল পাই এবং তার সঙ্গে সঙ্গে নিজেকে পাই। এই এত সহজ সরল নয় অবশ্য মূল কথাটা, আরো খানিক জটিলতার দিকে তাতে যাওয়া যাবে, কিন্তু সাদা মাথা এইটুকু কথা আপাতত বুঝে পাওয়া যাবে যে আমার চৈতন্যের বোধ ব্যতি রেখে আমি আসলে কিছুই টের পাই না। নিজেকে টের না পেয়ে অন্য কিছুকেই আমার পক্ষে টের পাওয়া সম্ভব। তো এইটা যদি অবস্থা হয়ে দাঁড়ায়, যদি আমরা এটাকে একটা প্রান্তে এসে রাখবার চেষ্টা করি, একদিকে
আর উল্টো দিকে রাখবার চেষ্টা করি যে আমি অন্য একজনের সমস্ত অনুভূতির মালিকানা পাচ্ছি বা পাবো এমপ্যাথি বলে, এমপ্যাথি নাম করে, তাহলে শেষ পর্যন্ত আমি আসলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছি? তাহলে আমি আসলে দাবি করছি, ভালো করে অনুভব করলে বুঝতে পারা যাবে যে আমি দাবি করছি যে এমপ্যাথির পূর্ণ বিকাশ, অপরানুভূতিতে যদি পূর্ণ গিয়ে পৌঁছানো আমার সুযোগ হয়, তাহলে আমি দাবি করছি যে ওই মুহূর্তে বা ওই বিশেষ সময়ে অপরের সমস্ত চৈতন্যের মালিকানাও আমার। কিন্তু সেটা করতে গেলে ইনভেরিয়েবলি আমাকে এটা প্রকাশ করতে হবে, যে মেনে নিতে হবে যে ওই মুহূর্তটিতে আমার পূর্ব আমির কোনো চৈতন্যের অবশেষ আর নেই, তাহলে ঠক্কর লাগবে। তাহলে দুটো বিশেষ পৃথক চৈতন্যের মধ্যে এক ধরনের এমন সাংকর্য তৈরি হবে, এমন এক ধরনের গোলমাল তৈরি হবে, যেটা শেষ পর্যন্ত বোধের দিক থেকে একটা ভ্রান্তিতে গিয়ে পৌঁছাবে। কেন এটা পরিপূর্ণভাবে সম্ভব নয় আমি গোড়াতে বলবার চেষ্টা করেছিলাম, আর একবার আমি আপনাদেরকে সেই স্পষ্টতায় গিয়ে পৌঁছানোর চেষ্টা করি। কেন এমপ্যাথি যদি দাবি করে, যে এমপ্যাথি দাবি করবে, যদি কোনো এমপ্যাথি দাবি করে যে আমি অপরের অনুভূতির চূড়ান্ত সীমা পর্যন্ত গিয়েছি, তাহলে তাকে এও দাবি করতেই হবে যে আমি সেই বিশেষ ব্যক্তির সমস্ত স্মৃতির অধিকারও একই সঙ্গে পেয়েছি। কেন দাবি করতে হবে? কারণ তা না হলে ওই বিশেষ ব্যক্তিটি অনুভূতির যে বিশেষ পর্বে শিখরে অবস্থায় উপস্থিত থাকেন, তা তার পূর্ব সংস্কার এবং পূর্ব স্মৃতির উপর নির্ভরশীল। সেই পূর্ব সংস্কার এবং পূর্ব স্মৃতি যদি তার মালিকানা আমি না পাই, তাহলে কেবলমাত্র কোনো এক আশ্চর্য ম্যাজিকে আমি ওই মুহূর্তে তার সমস্ত অনুভূতির দাবিদার কি করে হতে পারি? তাহলে যদি আমি পূর্ণ এমপ্যাথি দাবি করি, তাহলে আমাকে আসলে দাবি করতে হবে যে তার সমস্ত স্মৃতিও আমার এখতিয়ার উদ্ভুক্ত। তোমার মতো করে আমি টের পাচ্ছি এই পর্যন্ত বলা এক জিনিস, কিন্তু তোমার সব স্মৃতিও আমার স্মৃতি, এ বলা ভারী বিপজ্জনক এবং প্রায় অসম্ভব একটি ঘটনা। কিন্তু স্মৃতি সাংকর্যের কথা ভারতীয় দর্শনের কোন কোন শাখা একরকম ভাবে বলবার চেষ্টা করেছিলেন। পতঞ্জলি যোগ দর্শনের কথা আমি খুব দুঃসাহস করেই একটুখানি ঢোকার চেষ্টা করছি। সেখানে ওই যে 4 বিখ্যাত যোগসূত্রের মধ্যেকার 4 বিখ্যাত পর্ব, তার মধ্যে তৃতীয় পর্ব বিভূতিপাদ এবং শেষ পর্ব কৈবল্যপাদ। সমাধি, সাধন, বিভূতি, কৈবল্য। তার মধ্যে বিভূতিপাদতে এসে পতঞ্জলি সূত্র সমাধির নানা রকম সম্ভাবনা, সংযম বলতে বুঝতে পারা যাবে, উনি বলবেন একরকম করে যে ধারণা ধ্যান এই দুটো, তার সঙ্গে শুধু ধারণা ধ্যান দিলেই হবে না, কিন্তু ধারণা ধ্যান ছাড়াও সমাধি, এই মিলে তবে সংযম তৈরি হবে। ধারণা ধ্যান সমাধি তিনের ঐক্য, এই মিলে সংযম তৈরি হবে, এবং সেই সংযমের সাহায্যে একজন যোগী বহুদূর পর্যন্ত যেতে পারেন, যা খুশি প্রায় তাই করতে পারেন। কি কি করতে পারেন সেই সম্পর্কে কথা বলতে গিয়ে আমি আপনাদেরকে একটা ছোট্ট জায়গা একটুখানি দেখাই, কিরকম ভাবে অত প্রাচীন সময়ে এই অপরের শরীরে এবং অপরের চিত্তে প্রবেশের যে অধিকার যোগীকে দেবেন, সমাধিতে যিনি দক্ষ, দেওয়ার পরেও খানিকটা ইতস্তত করবেন, সেইটার জায়গায় শুধু আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করি। এটা বিভূতিপাদ, তার শ্লোক, তার সূত্র সংখ্যা 19। আমি যে বই থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, সেটা যেহেতু অজস্র এর আলাদা আলাদা ভাষ্য, ব্যাখ্যা, টিকা আছে, অনুবাদও করেছেন অনেক পণ্ডিত লোক, কেউ একটু এদিক ওদিক করেছেন। আমি ওই জটিলতা বা তর্কে যাওয়া না গিয়ে আমি মাঝখানে আমার মুর্শিদ করেছি এক্ষেত্রে, যাতে করে কম বিতর্ক হয়, মুর্শিদ করেছি বিবেকানন্দ যে এই যোগসূত্রের অনুবাদ এবং ছোট ছোট টিকা ব্যবহার করেছেন, তাকে আমি সামনে আপাতত রাখছি। এতেও নিশ্চয়ই আমাদের দ্বিমত থাকতেই পারে, কিন্তু আপাতত বিবেকানন্দ বলে আমি খানিকটা ঢাল পাবো, এই আশাতেই খানিকটা করেছি এটা। বিবেকানন্দ কি টিকা লিখছেন সেটা বলছি একটু পরে, আগে শ্লোকটা বলি, তারপরে শুধু টিকাগুলি বলবো, শ্লোকটা পড়বো। প্রত্যয়স্য পরচিত্ত জ্ঞানম, 19 নম্বর। সমাধির ফলে কি কি সে করতে পারে তার বিবরণ দিতে গিয়ে অনেক সে করতে পারে। সে কণ্ঠে যদি সংযম হয়, তাহলে তার খিদে বোধ চলে যাবে, যোগী সব করতে পারে, আর অজস্র কাজ করতে পারে। আর কি করতে পারেন, এখানে এসে দাঁড়াচ্ছে অপরের শরীরে যে সকল চিহ্ন আছে সেগুলিকে সংযম করিলে ওই ব্যক্তির মনের ভাব জানিতে পারা যায়।
শরীরের চিহ্নগুলোকে যদি সংযম করি তাহলে সেই অপর ব্যক্তি তার মনের ভাব টের পাওয়া যাবে। এইটা 19 নম্বর সূত্র বলল। আমার আপনার জন্য বলছে না, যোগীর জন্যই বলছে। কিন্তু যোগী তো আমি আপনি চেষ্টা করলে হতে পারি। তাহলে সম্ভাব্যতা জায়গা থেকে বলছি, আপাতত দেখতে হবে। বিবেকানন্দ তার ভাষ্য লিখছেন, প্রত্যেক ব্যক্তির শরীরে কতগুলো বিশেষ প্রকার চিহ্ন আছে, তদ্বারা তাহাকে অপর ব্যক্তি হইতে পৃথক করা যায়। যখন যোগী কোনো ব্যক্তির এই বিশেষ চিহ্নগুলির উপর সংযম করেন, তখন তিনি সেই ব্যক্তির মনের গঠন বা অবস্থা জানিতে পারেন। ইন্টারেস্টিং, মনের গঠন বা অবস্থা জানিতে পারেন। এই পর্যন্ত বলার পরেই 20 নম্বর সূত্রে পতঞ্জলি যোগসূত্র আগের ওই পরচিত্ত জ্ঞানম এইটা বলবার পরেই যেন একটা বিধিসম্মত সতর্কীকরণের মতো করে কটা বাজে। আচ্ছা, যেন বিধিসম্মত সতর্কীকরণের মতো পরে যেতে বলছেন, না চ তৎসালম্বনং তস্যা বিষয়ীভূত তত্ত্বাৎ। আমার সংস্কৃত উচ্চারণ মার্জনা করবেন, বিবেকানন্দর ভাষ্য পড়ি। কিন্তু ওই চিত্তের অবলম্বন কি তাহা জানিতে পারেন, কারণ উহা তাহার সংযমের বিষয়। ওই চিত্তের ভাব বাইরে থেকে দেখতে পারেন, বুঝতে পারেন, কিন্তু তার অবলম্বন কি, ওই পারে কি আছে, কি ভিত্তি করে সেই চিত্ত গড়ে উঠেছে তা জানতে পারবেন না। তা করতে গেলে কি করতে হবে, পরে আবার যাবেন খানিকটা। শরীরের উপর সংযম করিয়া মনের ভিতরে কি হইতেছে তাহা তিনি জানিতে পারিবেন না। তার জন্য আলাদা রকমের প্রয়াস, আলাদা রকমের প্রস্তুতি তার প্রয়োজন। একেবারেই কি পারবেন না, কখনোই। পারতে গেলে কি প্রবলেম হবে, এই প্রবলেমের কথাটুকু বলে আমি এই প্রসঙ্গ শেষ করব। যোগী আর কি কি পারেন, ওই একই 39 নম্বর সূত্রে বলবেন। যখন চিত্তের বন্ধন শিথিল হইয়া যায় ও চিত্তের প্রচার স্থানগুলিকে অর্থাৎ নারী সমূহকে অবগত হন, তখন তিনি অপরের শরীরে প্রবেশ করিতে পারেন। এর ব্যাখ্যায় টিকায় বিবেকানন্দ একরকম করে বলছেন, যা এই অপরের শরীরে প্রবেশ করিতে পারেন বলতে তার মানে কমপ্লিটলি আলাদা, আমাদের এই এলাকার ব্যাপার নয়। এমনকি মৃত ব্যক্তি শরীরেও প্রবেশ করতে পারেন, সেখানেও তিনি নানা রকম চমৎকার দেখাতে পারেন। যদিও চমৎকার দেখানো একজন সদর্থক আদত যোগীর উদ্দেশ্য নয়, কাজ নয়। বিভূতি তার অর্জন ঠিকই, কিন্তু বিভূতি ওই নিয়ে হইচই করা তার কাজ নয়। তিনি কৈবল্যে যেতে চান, যদি আদৌ যেতে চান তিনি, তাহলে তাকে এসব চমৎকার দেখানো বাতিল করতে হবে। এসব কথাও বারবার করে বলা আছে। যোগী এক দেহ অন্য এক দেহে অবস্থান করিয়া সেই দেহে ক্রিয়াশীল থাকিলেও কোন মৃতদেহে প্রবেশ করিয়া উহাকে উঠাইয়া গতিশীল করিতে পারেন। বিবেকানন্দ বলছেন আমরা ওইদিকে যাচ্ছি না, ম্যাজিকের দিকে চলে যাচ্ছে। আমাদের উদ্দেশ্য ছিল যে শেষ পর্যন্ত তিনি অন্য দেহে ঢুকে পড়ে সেখানকার সব হিসেব, অনুভূতি, আবেগ সবকে উনি টের পেতে পারেন। এটা কি সম্ভব তার পক্ষে? এইখানে যে বাধকটুকুর কথা বলেছেন, আমি সেইটুকু আপনাদেরকে পড়ে থামবো, আমি এইখান থেকে বেরিয়ে পড়ব। স্মৃতি সংকর বলে একটা শব্দ ব্যবহার করবেন এই ক্ষেত্রে। ওই কথাটা খুঁজে পাচ্ছি না, হ্যাঁ পেয়েছি। কৈবল্যপাদ এই অধ্যায়ের 19 এবং 20 নম্বর শ্লোক। 19 নম্বর শ্লোকে 19 নম্বর সূত্রে পতঞ্জলি বলবার চেষ্টা করেছেন যে ওই কৈবল্যের দিকে পৌঁছানোর সময় যোগী যা করতে পারেন তা আসলে সমস্ত সময়ের বোধ, অতীত ভবিষ্যৎ এ সমস্ত বোধ, শান্ত এবং উদিত এই দুই রকমের বোধ তিনি অতিক্রম করে চলে যেতে পারেন। এসব কথা বলবার পরে মন এবং পুরুষ তাদের মধ্যেকার তফাৎ, চিত্ত এবং পুরুষ তাদের মধ্যেকার তফাৎ বিশ্লেষণ করার পরে এই বাক্যটি লিখছেন 20 নম্বর সূত্রে। দেখুন, চিত্তান্তর দৃশ্যত্বে বুদ্ধি বুদ্ধের অতি প্রসঙ্গ স্মৃতি সংকরশ্চ। বিবেকানন্দ তার তর্জমা করছেন এভাবে, যদি কল্পনা করা যায় যে আর এক চিত্ত ওই চিত্তকে প্রকাশ করে, তবে এইরূপ কল্পনার অন্ত থাকিবে না এবং স্মৃতির গোলমাল হইয়া যায়। এক চিত্তের অপর চিত্তের মধ্যে ঢুকে পড়া, পেনিট্রেট করা, তাকে সাঙ্গীকৃত করা, তার অধিকার নেওয়া, এটা শেষ পর্যন্ত স্মৃতি সংকর্য তৈরি করতে পারে। কনটেক্সট আলাদা। পতঞ্জলি যোগসূত্র এমপ্যাথির কথা এখানে আলাদা করে বলছেন তা নয়, কিন্তু কোনো একের চিত্ত অপরের চিত্তের অধিকার দাবি করলে বা তার মধ্যে ঢুকে পড়লে
একাকার হয়ে একটা বিশেষ অনুভূতিতে গিয়ে পৌঁছানোর চেষ্টা করলে এক ধরনের চিত্ত সাংকর্য তৈরি হতে পারে। এই অংশটুকুর কথা শুধুমাত্র আমি এখান থেকে তুলে নিচ্ছি। এই কথা এমপ্যাথি প্রসঙ্গের নয়। যেটা আমি এখানে ব্যবহার করবার চেষ্টা করলাম যে মানুষের এই আমি নামক একটি কারাগার, তার নানা রকম সীমাবদ্ধতা, বোধ নামক ব্যাপারের হাত থেকে পালাতে না পারা, ক্রমাগত বোধ পেতেই থাকা, বাধ্যত পেতে থাকা, এখান থেকে বেরোনোর একটা রাস্তা এও হতে পারে কোনো যোগীর মতন নয়, কোনো সুফি সাধকের মতন নয়, কিংবা কোনো বিশেষ ঈশ্বর অনুরাগীর মতো না হয়ে যদি কেউ চেষ্টা করেন তাহলে এও একটা রাস্তা হতে পারে তার পক্ষে, যে আমি এই আমার বোধের যে সীমানা তাকে একটুখানি টপকে সরিয়ে তাকে তার থেকে একটা গলিপথ বের করে আর একজনের মতো করে অনুভব করবার কাজ করলাম। এটা একটা চ্যানেলের মতন কথা। এও এক রকমের আমারই পূর্ব আমি সত্তার যে ভার, জানিবার এবং জাগিবার অবিরাম বেদনার ভার, দুরকম। জেগে থাকারই ভার অবিরাম এবং জানারও ভার অবিরাম, দুটো শব্দই জীবনানন্দ ব্যবহার করেছিলেন, তারপরে একটাকে কেটে আর একটা রেখেছিলেন, জানিবার এবং জাগিবার। এই অবিরাম ভার শেষ পর্যন্ত আমার কাছে এতই ওজনদার হয়ে পড়তে পারে যে আমি কখনো কখনো অপর চিত্ত তার মতন করে অনুভব করবার সুযোগ যদি পাই তাহলে খানিক লাঘব হয়। আমার পূর্ব ভারের খানিকটা আমি মোট ওজন খানিকটা পিঠ থেকে কাঁধ থেকে নামিয়ে রাখতে পারি, আর একটা মোট নিতে পারি। এটা হওয়া সম্ভব, এটা একটা রাস্তা, পথ। কিন্তু এখানে ওই সতর্কতাটুকু খেয়াল রাখা দরকার যে কতদূর পারবো। আমার প্রস্তাব হচ্ছে যে সব মানুষ এটা কখনো না কখনো জীবনে চান। এটা তার আমির ভার মুক্তির একটা খুব চমৎকার উপায় বলে তাদের মানুষের মনে হয়। এটা মানুষের একটা এবিলিটিও বটে যে অনেক দূর পর্যন্ত তার পক্ষে যাওয়া সম্ভব, অনেকখানি টের পাওয়া সম্ভব। কম্প্যাশনে হতে পারে, দয়ায় হতে পারে, প্রীতিতে হতে পারে, প্রেম তো বটেই, প্রেম সব থেকে বড় শক্তিশালী কাজ, তাতে হতে পারে। আমাকে স্নায়ুতন্ত্র পেটি রেখেই আর একজনের অনুভূতি পর্যন্ত পৌঁছে দেওয়ার মহাসড়ক আকারে প্রেম কাজ করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত পারে। শেষ পর্যন্ত পারে না এই কারণে যে মহত্তম প্রেমিকও দাবি করতে পারবেন না যে তার প্রেমাস্পদের সমস্ত স্মৃতির অধিকার তিনি পেয়েছেন। আর তা যদি দাবি করতে না পারেন তাহলে তার সমস্ত অনুভূতির পুঙ্খানুপুঙ্খ এটা তার অধিকারভুক্ত হবে না। এই আকাঙ্ক্ষাটি তাহলে মানুষের আছে, অপর হওয়ার আকাঙ্ক্ষা, তা ব্যর্থ হবে জেনেই আছে। এই আকাঙ্ক্ষা প্রথম আমি যে বলা শুরু করেছিলাম, এই আকাঙ্ক্ষা প্রথম আমাদের দেশের সাহিত্যে এসেছিল কোথায়? এসেছিল চৈতন্য চরিতামৃত বইয়ের মধ্যে। আসলে তারও আগে সে আকাঙ্ক্ষা এসেছিল হচ্ছে ওই স্বরূপ দামোদরের কর্চায়। আমি সেইটা আপনাদেরকে একটুখানি পড়ে শোনাই। যে আকাঙ্ক্ষা যেভাবে এসেছিল চৈতন্যদেবকে সামনে রেখে, চৈতন্যদেব আসলে কে, মানে তিনি রাধা এবং কৃষ্ণ একই যুগল, এইটি প্রতিষ্ঠা করতে হবে, এইটি প্রতিষ্ঠা করবার কথা। তো এইটাকে কি করে প্রতিষ্ঠা করা হবে এই তত্ত্বকে? তার জন্য এই বিশেষ শ্লোককে ব্যবহার করা হয়েছিল। শ্রীকৃষ্ণকে শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার 6 নম্বর শ্লোক। পরীক্ষায় একেবারে বাঁধা প্রশ্ন থাকে, এসব লিখতে হয় না, তাতে শুধু লিখতে হয় যে কি কি আছে বলো ইত্যাদি। কিন্তু আমি প্রশ্নটার দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। কি আশ্চর্য মানব আকাঙ্ক্ষা, চিরাচরিত মানব আকাঙ্ক্ষা, তাকে কৃষ্ণের আকাঙ্ক্ষা বলে হাজির করেছেন, দাঁড় করিয়েছেন স্বরূপ দামোদর এবং কৃষ্ণদাস কবিরাজ। বলছেন, তার আগে আমি বলেছিলাম, বলা হলো না, এক লাইন একটুখানি বলে দিই। আমরা এই দুটো লাইনের কথা বলবো আমি স্থির করেই ছিলাম, যে শক্তি চট্টোপাধ্যায়ের ওই বিখ্যাত পংক্তি কবিতার, যে কখনো ওই এ প্রসঙ্গের নয়, কবিতার অন্য প্রসঙ্গের, কিন্তু পংক্তিটা এই প্রসঙ্গের, কখনো তোমার করে তোমাকে ভাবিনি, ওই যেতে পারি কিন্তু কেন যাবোর কথা। কখনো কখনো মনে হয় তোমার করে তোমাকে ভাবাটা কি জিনিস।
এ কি শুধুমাত্র পার্সপেক্টিভ চেঞ্জ করে ভাবা? আচ্ছা তোমার জায়গায় নিজেকে দাঁড়িয়ে দেখি, তোমার জুতোয় পা গলিয়ে দেখি। আমরা মাঝে মাঝে বলি আমার জুতোয় পা গলিয়ে দেখো, এই চেয়ারে বসে দেখো, এই জামাটা গায়ে দিয়ে দেখো, এরকম বলি মাঝে মাঝে। সেটা কত দূর? সে কি শুধু পার্সপেক্টিভ না তুমি হওয়া? পার্সপেক্টিভটুকুই চাই সারা মাঠে, আর বেশি চাই। যেমন ধরো যাক, বিদ্যাপতির গানে ছিল এরকম, রাধা কৃষ্ণকে বলছেন কৃষ্ণ তার কাছে কেমন, কত প্রিয়, কেমন করে তিনি কৃষ্ণকে দেখেন, কৃষ্ণ তার কত কাছে, কত নিকট, একেবারে শরীরের সঙ্গে সংলগ্ন। রাধা আকুল ভাবে বলছেন হা থাকো দর্প, বিখ্যাত পদ সবাই জানো, বাংলা ছাত্ররা তো পড়েইছ। হা থাকো দর্পণ মা থাকো ফুল, হাতের আয়না তুমি মাথার ফুল, নয়নক অঞ্জন মুখক তম্বুল, মুখের মুখের পান, চোখের কাজল, একেবারে লেপতে আছো, টু ক্লোজ, সো ক্লোজ, শরীরে টের পাচ্ছি। হৃদয় হৃদয়ক মৃগমদ গীমক হার, হৃদয়ের বুকের মধ্যে রাখা মৃগমদ আর গীমক হার, গলায় হারের মতন তুমি। দেহক সর্বস্ব গেহক সার, তুমি দেহের সর্বস্ব, তুমি গৃহের সার, এসেন্স। পাখিক পাখ মিনক পানি, পাখির পাখা আর মাছের কাছে জল। যেমন জীবক জীবন হাম হইছে জান, তুমি আমার জীবন, জীবের যেমন জীবন তুমি আমার কাছে তেমন, এই আমি জানি, আমার কাছে তুমি এই। এই পর্যন্ত তো বোঝা গেল। তালিকা দিয়েছেন বিদ্যাপতি, দারুণ দারুণ চমৎকার সমস্ত মেটাফর করেছেন, আমরা ওয়া ওয়া করছি এবং পরীক্ষায় উত্তর লিখবো। কিন্তু তারপরে দুটো লাইন আছে, সেই দুটো লাইন মারাত্মক, পরীক্ষায় প্রশ্ন দেওয়া হয় না। সেই লাইন দুটো হচ্ছে এই, খুবই কাতর এবং খুবই চমকপ্রদ। তুহু কইছে মাধব কহ তুহু মোয়, বিদ্যাপতি কহ তুহু দোহা হয়। এতক্ষণ ধরে রাধা এত লিস্ট করে বানিয়ে বলবার পরে কৃষ্ণর কাছে জিজ্ঞেস করছেন যে আমার তো তুমি এই, আমি তোমার কাছে কি, এটা বলো তো। এই প্রশ্নটা করতে হচ্ছে কেন? তার কারণ রাধা কোনোদিন জানতে পারবেন না যে রাধা কৃষ্ণের কাছে কি, কেউই আমরা জানতে পারবো। কিন্তু জানতে পারবো না বললে কি হবে? জানতে চাইবো নাকি? প্রাণপণ চাইবো, মাথা খুঁড়বো, ঢুকে পড়তে চেষ্টা করব অপরের সমস্ত রোমকূপে, চৈতন্যে, অন্তরে, শিরায়, নাড়িতে। অনেক দূর পর্যন্ত পারবো বা পেরেছি বলে দাবি করব, কিন্তু পারবো। কিন্তু অপরানুভূতির এই বাসনা কি ত্যাগ করবো? নেভার। এই বাসনা আমাকে জিও রাখতে পারে। এই বাসনা কিরকম? এই বাসনা এরকম। চৈতন্যদেব সম্পর্কে কথাটা বলে আমি শেষ করব আমার কথা। শ্রী রাধায় প্রণয় মহিমা কি দৃশ্য বা স্বাদ, জেনাদভূত মধুরিমা কি দৃশ্য বা মদীয়, সৌখ্যং চাস্যা মদনুভবত কি দৃশং বেতি লোভা, তদ্ভাবার্থ সমোজনী শচী গর্ভ সিন্ধু হরিন্দু। এই চার পংক্তিতে কেন চৈতন্যদেবের আকারে, দেহে, শরীরে কৃষ্ণ আবির্ভূত হলেন। রাধার ভাব এবং কান্তি, দুটো শব্দ ইন্টারেস্টিং। চৈতন্যদেবে কেন কৃষ্ণই? তাহলে কৃষ্ণর তো গায়ের রং কালো ছিল, ওমা এটা তো গায়ের রং ফটফটে সাদা, গৌরাঙ্গ এর নাম কি করে হবে? না, তিনি রাধার ভাবও নিয়েছেন আর কান্তিও নিয়েছেন। গায়ের রংটাও রাধার, সেটা বড় কথা না, গায়ের রঙে কি আসে যায়, ভাব। বাংলা ছাত্রদের পরীক্ষায় প্রশ্ন আসে রাধা ভাব দ্যুতি সুবলিতম, রাধা ভাব এবং দ্যুতি যুক্ত কৃষ্ণ। কিন্তু সেই কৃষ্ণ কেন এটা এলেন তার যুক্তি বলা হচ্ছে এইভাবে। কৃষ্ণ তিনটে জিনিস কৃষ্ণের অপ্রাপ্ত। এত যে জগতের ঈশ্বর, ব্রহ্মাণ্ড তাঁর দখলে, সব তিনি চালান, এভরিথিং, পাতাটি নড়ে না পর্যন্ত যার অনুপ্রেরণা ছাড়া। সেই কৃষ্ণ তিনটে বিষয়ে ব্যর্থ। তিনটে প্রশ্ন তাঁর রয়ে গেছে। আসলে একটাই প্রশ্ন, তিনটে প্রশ্ন বলছি, বলার পরে সাম আপ করলে বুঝতে পারবেন প্রশ্ন তিনটে নয়, প্রশ্ন একটা। প্রশ্ন হচ্ছে কৃষ্ণ বলছেন আমি জানতে চাই রাধার প্রণয় মহিমা কেমন। রাধার প্রেমের ব্যাখ্যায় যাচ্ছি না, রাধার প্রেমের মহিমা কেমন, মানে রাধার প্রেম, তার গুরুত্ব কেমন।
তার ওজন কত, তা কি জিনিসটা। রাধা প্রেম অন্য সকলের প্রেমের থেকে আলাদা, এটা আমি জানি না। এক, কৃষ্ণ জানেন না এটা। দুই, রাধার প্রেম না, রাধার চোখ থেকে তিনি কৃষ্ণকে যেভাবে দেখেন তাও আমি জানি না। আমি সব জানি পৃথিবীর, কিন্তু এবার কৃষ্ণকে ছেড়ে দিন, আমার আপনাকে দিয়ে ভাবি, সব পৃথিবীর জানি, কিন্তু তোমার চোখ দিয়ে আমাকে কেমন লাগে এটা আমি জানি না। জানি না মানে জানতেই পারবো না কখন, নেবা কোনো যন্ত্র নেই, মাথায় 10 লক্ষ তার বসালেও জানতে পারবো। কেন? আমার কেমন চেহারা আমি জানি না, আয়নায় দাঁড়ালে দেখতে পাই? দেখতে পাই। তোমার চোখ দিয়ে দেখতে পাই না, তোমার দৃষ্টি দিয়ে দেখতে পাই না, তোমার স্মৃতি দিয়ে দেখতে পাই না। আবার এই স্মৃতির প্রশ্ন এসে পড়বে। তুমি যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে রাস্তায় পাথর নুড়ি কুড়োতে কুড়োতে স্মৃতি সঞ্চয় করতে করতে এই চোখ পেয়েছো, ওই গোটা জার্নিটা আমার নেই। আমি তোমার চোখ খুবলে নিজের চোখে বসিয়ে নিলেও হবে না। ফলে আমার মাধুর্য কেমন এটা আমি জানি না, তুমি জানো। ফলে এটা আমি জানতে চাই। আর তিন, আমার এই মাধুর্য দেখে তোমার যে সুখ হয়, তোমার গায়ে যেরকম লোম খাড়া হয়ে যায়, তোমার যে আপ্লুত ভাব হয়, তুমি যা যা অনুভব করো, আহ্লাদ হয়, তৃপ্তি হয়, এই তৃপ্তিতেও আমার কোনো অধিকার হয়নি। কত তৃপ্তি আমি পেয়েছি, আমি এত গোপী তাদেরকে পেয়েছি, আমি রাধাকে পেয়েছি, তাতে কি তৃপ্তি কম? চমৎকার। কিন্তু রাধা হিসেবে কৃষ্ণকে পাওয়ার যে তৃপ্তি, সেইটাতে কৃষ্ণ বঞ্চিত। এটা কেবল কৃষ্ণের বঞ্চনার ব্যাপার নয়। আমি বলতে চাইবো এই গোটা তিনটে প্রশ্নকে, তিনটে অতৃপ্তিকে যদি একসঙ্গে জোড়েন, তাহলে কৃষ্ণ আসলে কি বলছেন এখানে? কৃষ্ণ আসলে বলছেন আমি তুমি হতে পারিনি, একবার। তোমার কগনিশন আমার নেই, তোমার পারসেপশন আমার নেই, তোমার চৈতন্য আমার নেই। তাই আমি আমাকে টের পাই না, তোমার জায়গা থেকে আমাকে টের পাই। আমি আমাকে আমার মতো করে টের পাই, যেমন ছাত্রে বলেছেন তেমন করে টের পাই, মল্লপন্থী বলেছেন তেমন করে টের পাই, হুসাল দেখিয়েছেন তেমন করে টের পাই। কিন্তু তোমার ভেতরে ঢুকে পড়ে বসে তোমার মতো করে আমি টের পাই। তাই এই যে আমার বাসনা, অপরানুভূতির বাসনা, আমাকে একদিন তুমি করে দাও ঈশ্বর। এই একদিন তুমি করে দাও ঈশ্বর যদি আমি বলতে পারি কখনো, ঈশ্বর জায়গায় আপনি অন্য কিছু বলতে পারেন, ঈশ্বরের কি দরকার আছে সবসময়। ওইটা হচ্ছে আমার মতে এই আমি কারাগার থেকে সত্যিকারের বেরোনোর একটা রাস্তা। আদারওয়াইজ আর কোনো রাস্তা নেই। যতদিন আমি আছি ততদিন কারাগার আছে। বোধই আমার কারাগার, জ্ঞানই আমার কারাগার। আপনি বলতে পারেন না না কারাগার ভাবছো কেন এটাকে, কারাগার বলে এটাকে তুমি ইউটিলাইজ করো, ব্যবহার করো, তুমি নিজে এখান থেকে বের ফাইন, চমৎকার। আমি কোনো তাতে তর্ক করব না, একেবারেই তর্ক করবো না, মনে করা যায় বটে। কিন্তু আমি মেটাফরিক্যালি বলতে পারি যে আমার এই যে সীমানা, আমি থাকলে এই সীমা সমেতই আমাকে থাকতে হবে, নাহলে থেকো না বাবা, চলে যাও। ভারতীয় ধর্মদর্শন চর্চার মধ্যে কৃষ্ণকে সামনে রেখে আমরা যে কখনো এই অপরানুভূতির বাসনা একবার প্রকাশ করেছিলাম, আমি আবারও হাম্বলি বলতে চাইবো যে এ বাসনা কৃষ্ণের নয়। আসলে স্বরূপ দামোদর কিংবা চৈতন্য চরিতামৃতকার এটা কৃষ্ণের বাসনা কোনো এক কেমনে ব্যাটা পেরেছে সেটা জানতে বলে লিখেছে তা নয়। এ বাসনা মানুষের, এ বাসনা মানুষের কাছ থেকে সংগ্রহ করে কৃষ্ণের শরীরে তাকে অলংকারের মতন পরিয়েছেন চৈতন্য চরিতামৃতকার স্বরূপ দামোদর। আর এই বাসনায়, এই অতৃপ্ত বাসনা, অচরিতার্থ বাসনা, যা কখনো সম্পন্ন হবে না, তাকে সামনে রেখেই ওই কারার মুক্তির সম্ভাবনাকে সামনে রেখেই আমাদের এই আমির কারাবাস। আমির কারাবাস থেকে বেরোনোর আরো অন্য উপায়ও আছে। অদ্বৈত বেদান্ত একরকম উপায়ের কথা বলবেন, কেয়ার এথিক্স একরকম উপায়ের কথা বলতে পারেন। বাবা আমি নিয়েও তো ভাবনা চিন্তা দরকার নেই, স্রেফ এই কেজো কথাটি বললেও একরকম উপায় হতে পারে। আমি বলছি না যে এটাই একমাত্র, একেবারেই নয়, কখনোই নয়, কিন্তু এটা কারো কারো ক্ষেত্রে খুবই জরুরি একটা উপায় হতে পারে আর কি। আমাদের একটু অপর হওয়ার চেষ্টা করা, যেটাকে সাদা মাথায় শুধু এমপ্যাথি বললে, তার সীমাবদ্ধতার কথা আমরা বললাম, তা হবে না, যাবে না। আমি তোমার সব কথা বুঝছি, আমি খুব এমপ্যাথেটিক, এ কথা কখনো কখনো খুব ভায়োলেন্সের মতো শোনাই। ওই যে একটা প্রশ্ন আমরা তুলেছিলাম যে কখনো সেলফ আর আদারের মধ্যেকার তফাৎকে গুলিয়ে দিচ্ছে না তো,
আমি তোমার সব কথা এমপ্যাথি প্রয়োগ করে বুঝতে পারছি, আমি তোমারই মতন। এ কথা বলার এও একটা কদর্থ হতে পারে, বা রাদার কদর্থ বলবো না, একটা বিপদ হতে পারে, যে তার মানে আমি তোমার পজিশন অনুযায়ী তোমার যে অনুভূতি, তার যে ইউনিকনেস, তার যে গুরুত্ব, তার যে বিশেষ বেদনা, তাকে স্বীকার করছি। ওই অনুভূতি যে আমার হতে পারে না, ওইটা যে তোমারই কেবল এবং তোমারই, আর কারণ নয়। আমি দাবি করে ফেলছি যে আমারও হতে পারে না, পারে না। ভারতবর্ষের কোনো এক প্রান্তে মাস্টারমশাইয়ের জলের বোতল থেকে জল খেয়ে ফেলার পরে ছোট জাত বলে যে লোকটার চোখ খুলে গেছিল, সেই লোকটা রাস্তায় বেরোলে যে বিশেষ আমি নিয়ে বেরোই, আমি তোমার প্রতি এমনি প্যাথেটিক, এই কথাটা বলার মধ্যে দিয়ে আমি ওই অনুভূতিকে আসলে তার ইউনিকনেস, তার যে বিশেষত্ব, তাকেও খানিকটা খাটো করে ফেলি। না, আমি পারি না তোমার সব কথা বুঝতে। এই অনেস্ট স্বীকারোক্তি জরুরি। আমি তোমার সব অনুভূতি টের পাই না, আমি তোমার অন্য অনুভূতিগুলিকে সম্মান করি, অনার করি এবং স্বীকার করি। আমার এখতিয়ার নেই ওই অনুভূতিতে যাওয়ার, কারণ তোমার স্মৃতির সম্ভার আমার নেই, তোমার জার্নি আমার নেই, তোমার ডিস্ট্রেস, অপমান, বেদনাবোধ, তাচ্ছিল্য, থুতু খেতে থাকা, এসব আমি টের পাইনি। ফলে তোমার অনুভূতি আজ রাত এসে রাত পোহালে ভোর হলো আর আমি বললাম আমি দারুণ মানুষ, তোমার সব আমি টের পাচ্ছি। না, পেতে পারো না স্যার, আমার সব তুমি পেতে পারো। ও অর্জন করতে হয়েছে ওই ব্যথা, ওই ব্যথার দাগ আমাকে একটু একটু করে খুদে তুলতে হয়েছে কাজ। ফলে এক বাসনা থাকতে পারে, ওই বাসনাটি সম্পদ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি হাবিজাবি অনেক কথা বললাম, মার্জনা করবেন আমাকে। আমি কারাগার এবং অপরাধ থেকে বাঁচতে, এই বিষয়টাতে এত নিমজ্জিত হয়ে পড়েছে, এত মুখিত হয়ে, এবং কাপি গতকালকে বলেছিল যে আমি ঘুরিয়ে বলতে পারবো বাধা দিই, শুরু করেছে, আরো বলতে পারবো। আমি বাধা দিয়ে ইচ্ছা করি, কারণ যেভাবে বলতে চেয়েছে এবং আমরা সবাই উপভোগ করছি, আমরা কেউ বিরক্ত হইনি। আমি জানি যে যে প্রসঙ্গগুলো উঠেছে সেগুলো দর্শক করা হয়, কথা এসেছে, আমি তুমি তার কথা এসেছে, কথা এসেছে, পড়া হয়। কিছু কথা কাবি বলেছে এগুলো সাহিত্যে পড়া হয়, কিন্তু দর্শনের সাহিত্য আমরা ততটা আনতে পারি না। সাহিত্যে দর্শন ততটা আনা হয় না। দার্শনিক উত্তরাধুনিক দার্শনিক যে তিনি বলেন যে আমাদের প্রাণ যথেষ্ট অসংখ্য, তারপরে যারা দর্শন করি আমরা সাহিত্য করি না, বিজ্ঞান করি না, যারা সাহিত্য করে তারা দর্শন। তবে তিনি একটা রাজনৈতিক একটা তন্ত্রের কথা বলেছেন, ছড়িয়ে পড়া, ছড়িয়ে পড়া, ছড়িয়ে আজকে বলেছে, বলেছে। এবং যে কথাটা দিয়ে আমি শুরু করেছিলাম যে আজকে সেলিব্রেশন অফ কোয়েশ্চেনস, ও সমস্ত বক্তব্য আমি অনেক কিছু লিখেছি, আমি কিছুই করছি না, কারণ মানে ওর বলার পরে এই সুবিচার মনন, সেটা বিচার, বিচার করা হবে না। শুধু ওই সমস্ত বক্তব্যকে আমি দুটো প্রশ্নে আমি সারা মাসের মতো করে আমি বলার চেষ্টা করছি যে অপরাধী প্রশ্ন আমাদের আছে, কিন্তু আর আমি কারাগার থেকে আকাঙ্ক্ষা আছে, সেটা প্রশ্ন সাহিত্যের মধ্যে বলেছে, আমাদের উদাহরণ দিয়ে বলেছে, বিদ্যাপতি দিয়ে বলেছে, এবং রবীন্দ্রনাথ যেভাবে যুক্ত হয়ে যুক্ত হওয়ার কথা বলেছেন রবীন্দ্রনাথ, সেটার কথাও বলেছেন। কিন্তু হয় এই প্রশ্নে আমরা বরঞ্চ শেষ করি আজকে। আমি জানি
যতগুলো দর্শনের প্রসঙ্গ এসেছে, আমাদের দার্শনিকদের অনেক কথা বলার আছে, সাহিত্যের প্রসঙ্গ এসেছে, অনেকের বলার কথা আছে। আর ওর কোথাও যে সুবিচার ভূমিকা করার আমরা সবাই আমাদের যে অনুভূতি বক্তব্য সেটা জানতে পারছি না এখানে, আমরা হয়তো বাইরে জানাতে পারবো। তো আমার মনে হয় যে আমরা এই বক্তব্যের অংশটুকু সমাপ্ত করছি।